আসসালামু আলাইকুম, আমি সামিউর রহমান। আজকে আপনাদের সাথে আমি রিটেন পরীক্ষার একটা গাইডলাইন নিয়ে কথা বলবো। কিভাবে রিটেন পরীক্ষাটা আমরা সহজে রপ্ত করতে পারবো এবং রিটেন পরীক্ষা কীভাবে লিখবো, পুরোটা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু সবাই ওয়েট করি এবং লাইভটাতে আমরা যোগদান করি এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিই লাইভটার বিষয়ে, এবং আমরা এই ব্যাপারে আমরা আজকে ডিটেলসে কথা বলবো। ঠিক আছে? তো আমরা এখনো যারা যুক্ত হইনি তাড়াতাড়ি যুক্ত হই এবং তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দিই এবং সবাইকে জানিয়ে দেওয়ার ট্রাই করি যে কিভাবে সাউন্ড কম আসছে। এখন আশা করি সাউন্ড ঠিক আছে। তো আমরা যারা এখনও যুক্ত হইনি আমরা সবাইকে শেয়ার করে এবং কমেন্ট করে জানাই, এবং আমরা কমেন্ট সেকশনে জানাই কে কত কাট মার্কস পেয়ে প্রিলিটা পাস করলাম, এবং যারা আজকে 44তম প্রিলিটা পাস করেছে তাদের সবাইকে অনেক অভিনন্দন। তো আমরা খুব শীঘ্রই শুরু করব আমরা সেশনটা। তো আমরা এখনও যারা যুক্ত হইনি যুক্ত হই এবং কমেন্টে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান এবং অবস্থান সম্পর্কে জানিয়ে দিই। আমরা খুব বেশিক্ষণের একটা সেশন করব না, অল্প সময় একটা সেশন করব, কিন্তু খুব ইফেক্টিভ একটা সেশন করার ট্রাই করব আমরা। আমি সামিউর রহমান, 40তম বিসিএসের প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তাই দেরি না করে যে যেখানে যুক্ত আছি একটু যুক্ত হওয়ার ট্রাই করি, যে যেখানেই আছি। আমরা একটু ওয়েট করি সবার যুক্ত হওয়া পর্যন্ত, এরপর আমরা আমাদের সেশনটা শুরু করব। এখনও যারা যুক্ত হয়নি তারা অন্যদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করি, এবং যারা আপনাদের ফ্রেন্ড, যারা বন্ধু, আত্মীয় স্বজন যারা 44তম প্রিলি পাস করেছে তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিই। একটু তাড়াতাড়ি আমরা সবাই যুক্ত হই, আমরা খুব শীঘ্রই সেশনটি শুরু করব। আমরা একটা একটা করে সেকশন ধরে আগাবো। তো এখনও যারা যুক্ত হয়নি তারা যুক্ত হই এবং অন্যদেরকেও আমরা একটু শেয়ার করে সবাইকে জানাই। এই রিটেনের আমরা পূর্ণ একটা রিটেনের গাইডলাইন আমরা এই সেশনটা থেকে আমরা পাবো, এবং যেহেতু পিএসসি এবার ঠিক করেছে যে একটা পরিকল্পনা করেছে যে 1 বছরের মধ্যে পুরা বিসিএস প্রক্রিয়াটা শেষ করবে, তাই আমাদের এখন প্রিলি এবং রিটেন একসাথে আমাদের প্রস্তুতি নিতে হবে, না হলে আমরা পরে দেখা যাবে যে রিটেনের জন্য সিলেবাসটা আমাদের অনেক বড় মনে হচ্ছে, অথচ আমরা যদি প্রিলিটা ঠিক মতো কাভার করি তাহলে রিটেনের প্রায় 60 থেকে 80% কভার করা সম্ভব। তাই আমরা একটু মনোযোগ দিয়ে আমরা আজকে সেশনটা দেখব। তো আমরা চলে যাই। তো বাংলায় আমার থাকে হচ্ছে 200 মার্ক। সো 200 মার্কের মধ্যে আমার যে গ্রামার পার্টটা থাকে, ঠিক আছে, এখানে থাকে আমার 30 মার্ক। গ্রামার পার্টে আমার কত থাকে? 30 মার্ক থাকে। সো এই 30 মার্ক আমরা কিভাবে কভার করব? 30 মার্কের মধ্যে আমার খুব ইজিলি আমার নাম্বার উঠানো যায়, কারণ এই 30 মার্কের মধ্যে ইজিলি চাইলে আমরা 30-এ 30ও পেতে পারি। চাইলে আমরা এই 30 মার্কের মধ্যে 30-এ 30ও পেতে পারি। সো 30 মার্কের জন্য আমরা কি করব? ফার্স্টে আমাদের পড়তে হবে হচ্ছে প্রবাদ প্রবচন। ঠিক আছে, ফার্স্টে আমাদের কি পড়তে হবে? প্রবাদ প্রবচন। এটার জন্য আমরা একটা বই আছে, প্রবাদের
উৎস সন্ধান। ঠিক আছে, এই বইটা আমরা একটু পড়ার ট্রাই করব। এই বইটার লেখকের নাম হচ্ছে সমর পাল। সমর পাল স্যার, সমর পাল স্যার পিএস এর বিজ্ঞ মেম্বার ছিলেন এবং এই বইটা থেকে আমরা দেখি যে প্রতি বছরই অনেক বেশি কমন থাকে। এই বইটা থেকে প্রতি বছরই অনেক বেশি কমন থাকে, তাই আমরা এই বইটা ফার্স্টে কিনে ফেলবো। এরপর সৌমিত্র শেখরের যে বইটা আছে, সৌমিত্র শেখর স্যারের যে বইটা আছে, এই বইটাতেও প্রবাদ প্রবচনের একটা সেকশন আছে। ওই সেকশনটা আমরা একদম থরলি পড়ার ট্রাই করব। প্রবাদ প্রবচনের সমস্যা হচ্ছে প্রবাদ প্রবচন আমাদের মনে থাকে না, সো আমরা একটু গল্প দিয়ে মনে রাখার ট্রাই করব। প্রবাদের উৎস সন্ধান, এই বইটাতে আমাদের হচ্ছে প্রবাদের কিভাবে প্রবাদটা এসেছে, এই প্রবাদটা কিভাবে আমাদের মধ্যে প্রচলিত হলো, এটা কাহিনী দিয়ে খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে। তো আমরা চেষ্টা করব এই বইটা আমরা খুব ভালোভাবে পড়তে, যেহেতু সমর পাল স্যার পিএসসির বিজ্ঞ মেম্বার ছিল। তো এই বইটা থেকে আমরা অনেক সময় কমন পাই এবং 40, 41 দুইটা বিসিএসসি এই বই থেকে অনেক বেশি কমন পাওয়া গিয়েছে। তো এই 30 মার্কের মধ্যে এখানে আমার থাকবে 5 মার্কের মতো প্রবাদ প্রবচন। ঠিক আছে, সো আমরা ট্রাই করব এই বইটা আমরা শেষ করার জন্য। আমরা জাস্ট আজকে রিটেনের একটা প্রপার গাইডলাইন পড়বো। ঠিক আছে, প্রিলিড সেশনটা আমরা আরেকদিন করবো, কিন্তু আমরা আজকে রিটেনের একটা পূর্ণ একটা গাইডলাইন ধরবো কিভাবে আমরা এই রিটেনের বড় সিলেবাসটাকে ছোট করে ফেলতে পারি। এরপর যেটা থাকে সেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধ এই পার্ট থেকে আমার 5 মার্ক থাকে। সো এইটা আমাদের যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর। এখন এই প্র্যাকটিসের মধ্যে আমার কি কি পড়বে, এই প্র্যাকটিসের মধ্যে আমার পড়বে হচ্ছে সেটা হচ্ছে আমরা বানান ঠিক করব, তারপর হচ্ছে গিয়ে গ্রামারের কিছু রুল আছে, সেই রুলগুলো পড়ব। তো এইখান থেকে খুব একটা কঠিন জিনিসপত্র দেয় না, যেগুলো দেয় সেগুলো 5-এ 5 পাওয়ার মতোই দেয়। সো আমরা ট্রাই করব হচ্ছে এখানে 6 মার্ক থাকে, 6 মার্ক থাকে। ঠিক আছে, 5টা কোশ্চেন থাকে, 6 × 5 30। ঠিক আছে, তো আমরা যেটা করব, এই প্রবাদ প্রবচনের যেটা আমাদের প্রতিদিন একটু দেখতে হবে, কারণ প্রবাদ প্রবচনগুলো একটু কনফিউজিং থাকে, একটার সাথে আরেকটা মিলে যায়। ঠিক আছে, এবং পিএসসিও প্রতি বছর যখন কোশ্চেন করে তখন একটু এই কনফিউজিং যেগুলো কনফিউশন ক্রিয়েট করে সেইগুলাই দেয়। সেই জন্য আমাদের প্রতিদিন বা একটু নিয়ম মাফিক এই জিনিসগুলো রিভাইজ করতে হবে। রিভাইজ করলে হচ্ছে আমরা প্রবাদ প্রবচনের পার্টটা থেকে আমরা একটা ভালো নাম্বার উঠাতে পারবো। দেখেন, এটা কিন্তু আমার পুরো ব্যক্তিগত আমার গাইডলাইন, আমি নিজে যে গাইডলাইনটা ফলো করতাম সেই গাইডলাইনটা থেকেই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। ঠিক আছে, তারপর যেটা থাকবে যে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন। গ্রামাটিক্যাল কোশ্চেনগুলা আমাদের গদবাঁধা কিছু কোশ্চেন আছে, যে 20টা কোশ্চেনের একটা সেট আছে। ঠিক আছে, এই সেটটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে মোটামুটি আমাদের অনেকখানি কাভার হয়ে যাবে। যেমন শব্দ কয় প্রকার, বাক্য কয় প্রকার, ঠিক আছে, তারপর উপসর্গ কয় প্রকার, অনুসর্গ কয় প্রকার, এই জিনিসগুলো থেকেই অব্যয় কয় প্রকার, এই জিনিসগুলো থেকেই বারবার ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে। সো এটা খুব একটা বেশি কঠিন কিছু না। ঠিক আছে, সো আমাদের ট্রাই করতে হবে এই যে 20টা কোশ্চেনের যে একটা সেট আছে, এই সেটটা আমাদের পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। আর এটা আমরা মোটামুটি প্রিলিড টাইমেই এই প্রিপারেশনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। জাস্ট এখন আমাদের এই যে পয়েন্টগুলো আমরা শিখেছিলাম সেই পয়েন্টগুলো আমাদের আরও ক্লিয়ারলি শিখতে হবে, যাতে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি। এবং এই কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় অবশ্যই উদাহরণ দিতে হবে। উদাহরণে হচ্ছে আমার 50% মার্ক, উদাহরণে আমার কত 50% মার্ক। সো অবশ্যই এখানে আমার উদাহরণের ব্যবহার
করতে হবে। এরপর হচ্ছে আমার বাংলা বানানের নিয়ম। সো বাংলা বানানের নিয়মের মধ্যে কি 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 পড়তেছে আমার? তৎসম বানানের নিয়ম, অতৎসম বানানের নিয়ম। ঠিক আছে, এই দুইটা যদি আমরা খুব ভালো করে 5টা পয়েন্ট শিখে যাই, যেহেতু 5টা বা 6টা পয়েন্ট শিখে যাই, তাহলে আমরা এখানে 6 আমরা পাবো। ঠিক আছে, সো আমাদের টার্গেট থাকবে যে এই বানানের নিয়মটা আমাদের খুব ভালোভাবে শিখে আসা, কারণ এটা পরীক্ষায় দিবেই। বানানের নিয়ম প্রতি বছর পরীক্ষায় এসেছে। সো আমাদের টার্গেট থাকবে এই বানানের নিয়মটা খুব ভালো করে শিখে আসা। তাহলে এইখানে আমার 30 মার্ক কভার হয়ে গেল। 30 মার্কের জন্য আমাদের মোটামুটি গতানুগতিক আমরা যে 9-10-এর যে বইটা আছে গ্রামার বই, সেইটা, এছাড়া হচ্ছে প্রবাদ প্রবচন পড়ব, আর শুদ্ধিকরণ, বিভিন্ন ধরনের শুদ্ধিকরণের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা শিখলে আমরা মোটামুটি এখান থেকে 30-এর মধ্যে নাম্বার, বাংলাতে নাম্বার ওঠানোর জায়গা হচ্ছে কি এই 30। এই 30-এর মধ্যে চাইলে আমরা ইচ্ছা করলে 30-এর মধ্যে 30ই পাইতে পারবো। 30-এর মধ্যে আমরা 30ই আমরা এনশিওর করতে পারবো। সো আমাদের টার্গেট থাকবে এখানে 30-এর মধ্যে 30 নাম্বার আমাদের এনশিওর করা, কারণ এই জায়গা থেকে আমরা নাম্বার উঠাতে পারি। তো গেল আমার এই গ্রামারের 30 মার্ক। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে বাংলা লিটারেচার, বাংলা সাহিত্য। এখন এই বাংলা সাহিত্যে আমার মার্ক থাকে হচ্ছে বাংলা সাহিত্যে আমার থাকে আবার 30 মার্ক। ঠিক আছে, 3 × 10, ঠিক আছে, 30 মার্ক। অর্থাৎ আমার এখানে হচ্ছে 10টা ছোট প্রশ্নের উত্তর দেওয়া লাগে, 10টা ছোট প্রশ্নের উত্তর দেওয়া লাগে। এই 10টা ছোট প্রশ্নের উত্তর দিলে 30 মার্ক। এখন এই 30-এর মধ্যে আমরা মোটামুটি 7 থেকে 8টা আমরা খুব ইজিলি কমন পাবো, 1টা 2টা বা 3টা। ঠিক আছে, 1টা 2টা বা 3টা খুব বেশি আনকমন পড়ে। যেমন 40তমতে এই 30-এ 30 অনেক সহজ ছিল, 30-এর মধ্যে যে 10টা ছিল খুবই সহজ ছিল একদম। আমার যেগুলো আমার বেসিক কোশ্চেন সেগুলো থেকেই আমরা বেসিক যে আমরা প্রিলির জন্য পড়েছি সেখান থেকে অ্যান্সার ছিল। কিন্তু 41-এ যে আবার এই পার্টটা একটু কঠিন করেছে। তো আমাদের ওই 1, 2, 3 নিয়ে আমার খুব একটা বেশি চিন্তা করার দরকার নেই। 1, 2, 3 খুব কম মানুষও পারবে, এমনকি যারা বাংলা লিটারেচারের স্টুডেন্ট তাদের জন্য ওই 1 থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া টাফ হয়ে যাবে। তো আমার টার্গেট থাকবে 7টা 8টা যেন আমি খুব সুন্দর করে লিখতে পারি। সো এই জন্য আমার ফার্স্টে হচ্ছে আমার প্রাচীন যুগ প্লাস মধ্যযুগ। প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুইটা পার্ট আমার খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এই প্রাচীন এবং মধ্যযুগে আমার সিলেবাসটা হচ্ছে আমার অনেক ছোট, কিন্তু এখান থেকে আমরা 2 থেকে 3টা ইজিলি কমন পাবো। সো প্রাচীন যুগের মধ্যে কি পড়েছে? চর্যাপদের যে ভাগগুলা সেটা পড়েছে, আর মধ্যযুগের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপর হচ্ছে আপনার মুসলিম সাহিত্য, তারপর অনুবাদ সাহিত্য, এই জিনিসগুলো আমার বেশি পড়েছে। সো এটার জন্য আমরা যদি একটু গতানুগতিক প্রিপারেশন নেই, যেগুলো আমরা প্রিলিতে শিখেছিলাম সেটাই যদি একটু ডিটেলসে জানি, তাহলে আমরা এখান থেকে মোটামুটি 2-3 মার্ক কভার করতে পারবো। ঠিক আছে, সো এখানে আমার কি করতে হবে? আমি যেটা করেছিলাম, আমি কোটেশন ইউজ করেছিলাম। আমাদের কোটেশন ইউজ করতে হবে, একটু ব্লু কালার পেন ইউজ করতে হবে। ঠিক আছে, যে সাহিত্যিকের নামটা আমি একটু ব্লু কালার পেন দিয়ে লিখলাম, কোটেশনটা আমরা একটু ব্লু কালার দিয়ে লিখলাম, তাহলে হবে কি খাতাটা দেখতে একজন পরীক্ষকের ভালো লাগবে। ঠিক আছে, আমাদের খাতাটা একটা সুন্দর প্রেজেন্টেশন দিতে হবে, আমার পরীক্ষককে বুঝাতে হবে যে না, আমি এই বিষয়টা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। ঠিক আছে, যতটুকুই জানি না কেন সেটা আমার বুঝাতে হবে যে আমি অনেক ভালো করে জানি। আর পরীক্ষক যেহেতু অনেক খাতা দেখেন, সো অনেকগুলো খাতার মধ্যে একটা খাতা কিভাবে স্ট্যান্ড আউট করবে সেটা আপনার দায়িত্ব। তো এই জন্য আমরা একটু কোটেশন ব্যবহার করব, ব্লু কালারের পেন এর একটু ব্যবহার করব। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে পিএসসি এর 11 কবি। সো আমরা জানি, আমরা যারা প্রিলি পাস করেছি তারা আমরা অলরেডি এই পিএসসি এর 11 কবি সম্পর্কে আমরা একটা
আইডিয়া আছে। সো এই রিটেনের জন্য এই পিএসসি এর 11 কবি খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, এই তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের অবদান বাংলা সাহিত্যে এবং এদের কিছু সাহিত্য খুব বেশি ইম্পর্টেন্ট এই রিটেনের জন্য। সো এইগুলো যদি আমরা ঠিকমতো আমরা যদি এই 11 কবি সম্পর্কে খুব ভালো করে ডিটেলসে জেনে যাই, তাহলে আমরা এখান থেকে মনে করেন যে 4 থেকে 5টা কমন পাবো। 4 থেকে 5টা কি আমরা কমন পাবো, খুব কঠিন কিছু দিবে না, এখান থেকে সহজ জিনিসই দিবে। তাহলে আমরা পিএসসি এর 11 কবি, এখান থেকে আমরা 4 থেকে 5টা কমন পাবো। এই আমরা আমাদের টার্গেট থাকবে হচ্ছে পিএসসি এর 11 কবি সম্পর্কে খুব ভালো করে জেনে যাওয়া, আর মধ্যযুগ, ঠিক আছে, প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে খুব ভালোভাবে জেনে যাওয়া। এখানেও কোটেশন খুব ইম্পর্টেন্ট। কোটেশনটা কি খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার খাতাটা প্রেজেন্টেবল হইতে নাম্বার বেশি পাওয়া যায়, ঠিক আছে। আর এই যে বাকি যে আমি বললাম যে একটা বা 2টা বা 3টা খুব কঠিন দিবে, সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। কঠিন দিলেও সেগুলোও রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এদের মধ্যেই থাকবে। সো আমরা যদি পিএসসির 11 কবিটা যদি ভালো করে পড়ে যাই, আমরা যদি ডিটেলসেও না জানি, একটা কোশ্চেন সম্পর্কে যদি আমাদের ডিটেলসেও না থাকে, আমরা মোটামুটি যতটুকু আইডিয়া আছে ততটুকু যদি আমরা গুছিয়ে লিখে দিতে পারি, তাহলে আমরা একটা ভালো নাম্বার এখান থেকে অ্যাভেল করতে পারবো, ঠিক আছে। তো গেল আমার এখান থেকে আমার 60 মার্ক চলে গেল। আমরা 60 মার্ক সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করেছি, ঠিক আছে। এরপর আমরা চলে যাব হচ্ছে আমার ভাব সম্প্রসারণ, বিসমার্ক, সারাংশ বা সারমর্ম, বিসমার্ক, সারাংশ এবং সারমর্ম কি 20 মার্ক, সারাংশ এবং সারমর্ম কি এখানে 20 মার্ক। সো এটা আপনাদের নিজেদের স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। ভাব সম্প্রসারণ আই গেস আমরা যারা স্কুল কলেজে পড়ে এসেছি তাদের ভাব সম্প্রসারণটা লেখার একটা অভ্যাস আছে, কারণ আমরা এটা এসএসসি এইচএসসি পর্যন্ত এটা প্র্যাকটিস করেছি। সো এটা আমার মনে হয় আপনাদের খুব একটা বেশি জানার প্রয়োজন নেই। তারপরেও কিছু কমন ভাব সম্প্রসারণ আছে, সেই ভাব সম্প্রসারণগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। সারাংশ এবং সারমর্ম খুবই কনসাইজ হইতে হবে, অনেক কথা লেখা যাবে না। আপনার খুব 4টা থেকে 5টা লাইনের মধ্যে আপনার খুব সুন্দর করে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। তাহলে আমার বাংলা ফার্স্ট পেপারের 100 মার্ক এখানে শেষ। এরপর আমরা যাব হচ্ছে গিয়ে বাকি সেকেন্ড পেপারের 100 মার্ক। সেকেন্ড পেপারের 100 মার্কের মধ্যে অনুবাদ, ঠিক আছে। অনুবাদে হচ্ছে 15 মার্ক। এখন এই অনুবাদটার জন্য আমাদের যেটা ঠিক করতে হবে, অনুবাদটা আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অনুবাদ আমাদের, যেমন আমার 41-এর সময় যেটা টার্গেট ছিল, আমি প্রতিদিন একটা বাংলা টু ইংলিশ, একটা ইংলিশ টু বাংলা অনুবাদ আমি প্র্যাকটিস করতাম। এবং অনুবাদটা কি আপনি যত প্র্যাকটিস করবেন আপনার অনুবাদটা তত সাবলীল হবে। আর এটা হচ্ছে কি আমার ভাবানুবাদ হবে, ঠিক আছে। এটা একদম ডিরেক্ট অনুবাদ হবে না, এটা হচ্ছে ভাবানুবাদ হবে। সো আপনি যত প্র্যাকটিস করবেন আপনি এই সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এগুলো খুব সুন্দর করে আইডেন্টিফাই করতে পারবেন। সো অনুবাদে এখানে আছে 15, আবার ইংলিশে আপনার আছে হচ্ছে গিয়ে টোটাল 30 মার্ক, ঠিক। ইংলিশে আছে টোটাল 50 মার্ক, 25 50 মার্ক। সো আপনি যদি এই অনুবাদটা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার এই টোটাল 65 মার্ক আর কি 50 এবং 15 খুব ভালোভাবে আপনার কাভার হয়ে যাবে। তো আমাদের টার্গেট থাকবে অনুবাদটা রেগুলার প্র্যাকটিস করা, একদম রুটিন করে প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন সকালে অনুবাদ প্র্যাকটিস করতে হবে। এবং অনুবাদের দেখবেন যে কিছু টপিক আছে, ঠিক আছে, যেমন মুক্তিযুদ্ধ, অনুবাদের কিছু টপিক আছে, মুক্তিযুদ্ধ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর হচ্ছে আপনার ব্লু ইকোনমি রিলেটেড, যে ব্লু ইকোনমি বা রিসেন্ট টপিকস, বা আপনার সাহিত্য, ইকোনমি, এদের কিছু টেকনিক্যাল টার্ম আছে, এদের কিছু নিজস্ব টেকনিক্যাল টার্ম আছে। সো যে কোনো একটা বাজার থেকে একটা অনুবাদের বই কিনে আপনি ওইখান থেকে প্রতিদিন 2টা করে প্র্যাকটিস করবেন, বাংলা টু ইংলিশ একটা, ইংলিশ টু বাংলা একটা, এবং গ্রুপ করে পড়বেন। আপনার যে অনুবাদ যে আপনি যেটা করলেন সেটা আপনার একটা বন্ধুকে দেখাবেন, বলবেন যে চেক করার জন্য, বা বন্ধুটা আপনি দেখবেন, তাহলে আপনি আইডিয়া পাবেন নতুন যে কিভাবে
হচ্ছে সুন্দর করে লেখা যায়, আর এটা ভাবানুবাদ হতে হবে। সো লেখাটা যেন সাবলীল হয়, এটার দিকে আমাদের একটা নজর রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা যাব হচ্ছে এরপর হচ্ছে চিঠি, ঠিক আছে। সো চিঠি আপনার দুই রকম দিতে পারে, একটা দিতে পারে বন্ধু বা আত্মীয় স্বজন কারোর কাছে দেওয়ার জন্য, অথবা আপনার সংবাদপত্রে প্রকাশের জন্য, যে কোনো আপনি একটা অপশন থেকে বেছে নিতে পারবেন। সো এইটার ক্ষেত্রে আপনার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে যে আপনি ফরম্যাটটা ঠিক রাখবেন, ঠিক আছে। যেমন বন্ধু বা আত্মীয় স্বজনকে লিখলে আপনি যাদেরকে আপনি লিখছেন তাদেরকে যেন আপনি তাদেরকে যে আপনার সম্বোধন করছেন সেই সম্বোধনের জন্য যে ভাষাগুলা, সেই সম্বোধনের যে টার্মগুলো, এই টার্মগুলো যেন খুব ভালোভাবে আপনার ঠিক থাকে, এবং চিঠির যে 6টা অংশ আছে এই 6টা অংশ যেন ঠিক থাকে, ঠিক আছে। এখানে কিন্তু ফরম্যাটটা ম্যাটার করে, আপনি ফরম্যাটটা ঠিক মতো লিখছেন কিনা। সো চিঠি এবং সংবাদপত্র প্রকাশের জন্য এগুলোর ক্ষেত্রে আপনার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আপনার যদি ঠিক থাকে, এরপর ভিতরে আপনি যা লিখবেন সবাই একই রকম লেখাই লেখে, কিন্তু আপনার ফরম্যাটটা অবশ্যই জানতে হবে। সো ফরম্যাটটা আপনি জেনে যাবেন, এটা খুব একটা বেশি প্র্যাকটিস করার জিনিস না, এটা খুব একটা বেশি প্র্যাকটিস করা লাগবে না। এরপর থাকবে ডায়লগ রাইটিং। সো ডায়লগ রাইটিংটাও আমার মনে হয় যে আপনারা ছোটোবেলায় সবাই শিখে এসেছেন, এটা যেমন নতুন করে কোনো বলার দরকার নেই। বাট যা কিছুই লিখবেন না কেন, যেমন আপনাকে যদি বলে যে সিলেটের বন্যা নিয়ে আপনি একটা সংবাদপত্র প্রকাশযোগ্য একটা চিঠি লিখুন, সেখানে যেন একটু ইনফরমেশন থাকে, ঠিক আছে, যে আপনি বন্যার কিছু ইনফরমেশন দিলেন, বন্যার ক্ষতি কি কি হয়েছে সেই ইনফরমেশন দিলেন, সরকার এই বন্যায় কি কি স্টেপ নিয়েছে, কিভাবে ত্রাণ দিচ্ছে, প্রধানমন্ত্রীর একটা কোটেশন, এইরকম দুই একটা জিনিস ইনক্লুড করবেন, তাহলে আপনার লেখাটা তথ্যবহুল হবে এবং পরীক্ষক জানবে যে আপনি আসলে জিনিসটা সম্পর্কে জানেন। এবং ডায়লগের ক্ষেত্রেও সেম, যেমন আমাদের ক্ষেত্রে সময় একটা ডায়লগ ছিল হচ্ছে মাদক নিয়ে একটা বন্ধুর সাথে ডায়লগ লেখো। সো আমি যেটা করেছিলাম যে আমি মাদক যে আইনগুলো ছিল সেই আইনগুলো সম্পর্কে আমি লিখেছিলাম, মাদকের কিছু কুফল লিখেছিলাম, আবার আমার আরেকটা ফ্রেন্ডের উদাহরণ দিয়ে বলেছিলাম যে তার মাদক গ্রহণের ফলে তার কী অবস্থা হয়েছে। সো একটু তথ্যবহুল রাখবেন এবং সুন্দর রাখবেন জিনিসটা, যাতে পরীক্ষক পড়ে একটু মজা পায়, ঠিক আছে। তো জিনিসটা একটু ডিফারেন্ট করার ট্রাই করবেন, যে একটু তথ্যবহুল রাখলে হবে কি অন্যদের থেকে আপনি একটু স্ট্যান্ড আউট করতে পারবেন। এরপর হচ্ছে আপনার গ্রন্থ সমালোচনা। সো গ্রন্থ সমালোচনায় আপনার থাকবে হচ্ছে 15 মার্ক। সো এই 15 মার্কের জন্য আপনি যেটা করবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা পড়ে ফেলবেন, ভাষা আন্দোলন ভিত্তিক একটা পড়ে ফেলবেন, দেশভাগ নিয়ে একটা পড়ে ফেলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার দেশভাগ নিয়ে পড়লেন, তারপর হচ্ছে বাঙালির জীবন নিয়ে একটা পড়লেন, বাঙালির ইতিহাস নিয়ে, বাঙালির ঐতিহ্য আর কি। এরপর হচ্ছে জাতির পিতা বিষয়ক। এরকম যদি আপনি 5-6টা টপিক নিয়ে যদি আপনি গ্রন্থ সমালোচনা পড়তে পারেন 5-6টা টপিকের, তাহলে আপনার অনেক বই সম্পর্কে জানার দরকার নাই, আপনি জাস্ট অল্প কয়েকটা পড়লেই আপনাদের মোটামুটি এই টপিকটা কাভার হয়ে যাবে। এর মধ্যে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3টা টপিক যদি আপনারা খুব ভালো করে পড়তে পারেন, অর্থাৎ এখান থেকে একটা বই, এখান থেকে একটা বই, এখান থেকে একটা বই, এরকম যদি 3টা বই সম্পর্কে আপনি ডিটেলসে জেনে যান, আপনি কমন পাওয়ার চান্স 80%। তাও যদি কমন না পড়ে, আপনি দেশভাগ নিয়ে একটা পাবেন বা বাঙালির ঐতিহ্য নিয়ে একটা পাবেন, ঠিক আছে, গ্রাম বাংলা নিয়ে, ঠিক আছে, গ্রাম বাংলা নিয়ে আপনি একটা মোটামুটি পাবেন। তো আমার মেইন টার্গেট থাকবে হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন আর জাতির পিতা,
ঠিক আছে। এই তিনটা টপিক সম্পর্কে এই তিনটা টপিকের তিনটা বই যদি আমরা খুব ভালো করে জেনে যাই তাহলে আমরা মোটামুটি এই গ্রন্থ সমালোচনার যে ভারটা এটা কিছুটা কমাতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর আমার আসবে হচ্ছে রচনা বা প্রবন্ধ। তো রচনা বা প্রবন্ধতে আমার থাকে হচ্ছে 40 মার্ক, অনেক বড় একটা মার্ক আমার হচ্ছে এটা বেয়ার করে। সো আমার এই রচনা বা প্রবন্ধর ক্ষেত্রে আমার যেটা করতে হবে যে আমার কিছু ওই যে টপিক ভাগ করে নিতে হবে, যেমন বাংলাদেশের উন্নয়ন, তারপর নারী উন্নয়ন, আইসিটি, ঠিক আছে, তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন, তারপর হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সো এবার যেহেতু আমাদের এবার বন্যা একটা বড় টপিক, এবার বন্যা নিয়ে আমরা পড়বো, পদ্মা সেতু নিয়ে আমরা পড়বো, পদ্মা সেতু নিয়ে এবার আসার একটা হিউজ চান্স আছে। সো আমরা পদ্মা সেতু, সো এই টপিকগুলার যদি আমরা আমি যে টপিকগুলো দিয়েছি, ঠিক আছে, এই টপিকগুলার যদি আমরা কোর পয়েন্টগুলো জানি, কিছু ইনফরমেশন জানি, কিছু তথ্য জানি যেগুলো সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবো, কিছু কোটেশন জানি, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে, কারণ আমার টাইম অনেক কম থাকবে, রচনাটা সাধারণত সবাই কম লেখে এবং একদম শেষে লেখে, এবং লেখার জন্য দেখা যায় যে আপনার 40 থেকে 50 মিনিট টাইম পায়। সো এই 40 থেকে 50 মিনিটের মধ্যে আপনার টিচারকে ইমপ্রেস করতে হবে। সো এই জন্য আমরা এখানে একটু কোটেশন ব্যবহার করব, কিছু তথ্য ব্যবহার করব, এবং এই টপিকগুলা কোথা থেকে পড়বো, এই টপিকগুলো হচ্ছে আমরা যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়বো তখন মোটামুটি এই টপিকগুলো কাভার হয়ে যাবে। সো আমরা একটা নোট খাতা বানাবো, একটা ছোটো নোট খাতা বানাবো। ওই নোট খাতার মধ্যে আমরা এই বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কিছু তথ্য, নারী উন্নয়ন নিয়ে কিছু তথ্য, আইসিটি নিয়ে কিছু তথ্য, জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু তথ্য, এগুলো আমরা নোট ডাউন করে রাখবো, যাতে আমরা এই তথ্যগুলা আমরা হচ্ছে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। সো আমাদের টার্গেট থাকবে যে একটা নোট খাতা বানানো, নোট খাতা বানিয়ে এই তথ্যগুলো আমরা অর্থনৈতিক সমীক্ষা, ভিশন 2041, ভিশন 2021, ডিজিটাল বাংলাদেশ, এই সব জায়গায় যে আমাদের যে পার্সপেক্টিভ প্ল্যানের মধ্যে যে আমাদের যে পলিসিগুলো আছে, সেই পলিসিগুলো যদি আমরা খাতার মধ্যে লিখে রাখতে পারি, কিছু তথ্য দিয়ে যদি প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এসেটা অনেক সুন্দর হবে। তো এসেতে আমাদের খুব সুন্দর করে আমাদের খাতায় উপস্থাপন করতে হবে, মনে করতে হবে এটা একটা প্রেজেন্টেশন, ঠিক আছে, আপনি প্রেজেন্টেশনে যেভাবে প্রকাশ করেন সেভাবে আপনার প্রকাশ করতে হবে, ঠিক আছে। সো কিছু গ্রাফ দিবেন, দেখবেন যে আপনার লেখা অনেকখানি কমে গেছে গ্রাফ দিলে। আর যেহেতু এটা বাংলার জন্য বলছি, আপনার লেখাটা অনেক সুন্দর হইতে হবে, আপনার লেখাটা এমনভাবে লিখতে হবে যে আপনার মনে হবে যে আপনি একটা সংবাদপত্রের জন্য লিখছেন, ঠিক আছে। সো এই জনকণ্ঠ, যদি আপনি ঠিকমতো পড়েন, জনকণ্ঠ পড়লে মোটামুটি আপনার এই সরকারের যে উন্নয়ন কার্যক্রমগুলো, পদ্মা সেতু নিয়ে কিছু কোটেশন পাবেন, কিছু তথ্য পাবেন। এই তথ্যগুলো আমরা খাতায় খুব সুন্দর করে উপস্থাপন করতে পারলে আমাদের এসেটা আমরা মোটামুটি কভার করতে পারবো। আর এই টপিকগুলো আমরা ইংলিশ এসের ক্ষেত্রেও আমরা কভার করতে পারবো, বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট, এবং বাংলা রচনার ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। সো আমরা একটা খাতা বানাবো, জাস্ট হচ্ছে যেখানে আমরা তথ্যগুলো রাখবো, এবং এই সংক্রান্ত যত তথ্য আছে সেই তথ্যগুলো আমরা ওই খাতার মধ্যে নোট ডাউন করে রাখবো, যাতে আমরা যে কোনো জায়গায় এটার ব্যবহার করতে পারি। লেখকের গ্রন্থ প্রকাশ সালকে দিতে হবে না, আমি 40-41 দুইটা রিটেন দিয়েছি, আমি কোথাও লেখকের জন্মসাল, তারপর হচ্ছে কত সালে প্রকাশ হয়েছে, কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এগুলো খালি আপনার মাথা নষ্ট করবে। এগুলো দিলে যে আপনি খুব একটা বেশি নাম্বার পাবেন তাও না, 0.5 পাবেন, না দিলে কোনো দরকার, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার খাতার মধ্যে কন্টেন্ট কি আছে এইটা আপনার ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার খাতায় আপনি যা সম্পর্কে লিখতে বলেছে সেটা আপনি সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। লেখকের তথ্য, তারপর হচ্ছে গিয়া আপনি জাস্ট লিখলেন যে বর্তমান সময়ের শক্তিশালী লেখক XYZ এর এই গ্রন্থের একটি অংশ এটি,
এইটুক লিখলেই হবে। এখানে আমার কত সালে প্রকাশিত হয়েছে, কোন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, এগুলো লেখার কোনো দরকার নেই। এগুলো যারা লিখতে বলে আমি জানি না তারা কোথা থেকে ইনফরমেশনটা পাইছে, কিন্তু এটা কোথাও লেখার দরকার নাই। গ্রন্থ সমালোচনা আমি 40তমতেও জাস্ট একটা কোটেশন দিয়ে আমি হচ্ছে পুরো একদম 4-5টা প্যারা করে আমি গ্রন্থ সমালোচনা লিখেছিলাম, ঠিক আছে। এবং আমি আমার সাথে যারা ক্যাডার আছে আমি সবাই জানি, সবাই এভাবেই লিখেছিল। কেউ এরকম ওই প্রকাশকাল কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে এগুলো কোথাও লেখে নাই। সো এগুলো লেখার কোনো দরকার নেই, এসব ইনফরমেশন নিয়ে মাথা ভারী করার দরকার নেই। আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনার খুব ভালো করে জানতে হবে। সো এইসব ফালতু ইনফরমেশন জেনে খাতা ভরাট করার দরকার নাই। কোনো প্রকাশসাল লেখার দরকার নাই। এটা প্রকাশসাল কি গ্রন্থ সমালোচনার অংশ? আপনি লিখবেন যে, যেমন আমার 41-এর আমি একটা উদাহরণ বলি। 41-এর হচ্ছে যে আমার ছিল হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থ সম্পর্কে লেখো। সো আমি লিখেছিলাম 71-এর দিনগুলি, ঠিক আছে। সেখানে যে আমি লিখেছি যে জাহানারা ইমাম তিনি কোনো প্রতিষ্ঠিত লেখক ছিলেন না, তিনি কোনো প্রফেশনাল লেখক ছিলেন না, কিন্তু তারপরও সে তার বাচনভঙ্গি এবং তার সাবলীল উপস্থাপনার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের সবার সামনে খুব সুন্দর করে তুলে ধরেছেন, ঠিক আছে। এই ইনফরমেশনটা যথেষ্ট। এটা বেশি ইম্পর্টেন্ট নাকি আপনার প্রকাশসালটা দেওয়া বেশি ইম্পর্টেন্ট? এগুলো জানার কোনো দরকার নেই। এইসব ইনফরমেশন জেনে আপনাদের ব্রেইনের মেমোরি আপনারা নষ্ট করতেছেন, ঠিক আছে। আপনাদের ব্রেইনের মেমোরি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের ব্রেইনেরও তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, এর বেশি তো আমরা নিতে পারবো না। সো এইসব ইনফরমেশন তো জানার দরকার নেই। যতটুকু দরকার ততটুকু জানবো, এর বেশি আমার জানার কোনো দরকার নেই। এসে কি পয়েন্ট দিয়ে লিখবো নাকি প্যারা হবে? পয়েন্ট দিয়ে লিখবেন, ঠিক আছে। সুন্দর ফার্স্টে একটা কোট আমি যে ফরম্যাটটা করেছিলাম আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে। আমি যেটা করতাম, আমি ফার্স্টে একটা কোটেশন দিতাম, এখানে একটা কোটেশন দিতাম, ঠিক আছে। এরপর আমি ভূমিকা লিখতাম, ভূমিকা এখানে নীলকালি দিয়ে লিখতাম, নীলকালি দিয়ে এখানে ভূমিকা লিখতাম। এরপর হচ্ছে আরেকটা পয়েন্ট লিখতাম, মনে করেন ইতিহাসে আমি কি করতাম, এখানে একটা কোটেশন দিতাম, ঠিক আছে, দিয়ে তারপর আবার এই ইতিহাসটা লিখতাম। লাস্টে যে আবার কনক্লুশনে যখন আমি উপসংহার লিখতাম, উপসংহারের টাইমেও আমি উপসংহারটা লিখে লাস্টে একটা কোটেশন দিয়ে আমি শেষ করতাম। লাস্টে কি করতাম, একটা কোটেশন দিতাম। আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, অথবা আপনি প্যারা করেও লিখতে পারেন। এগুলো ম্যাটার করে না আপনি কিভাবে লিখছেন, আপনার খাতায় আপনার কন্টেন্ট ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা এটা ম্যাটার করে, আর কোনো কিছু ম্যাটার করে না, ঠিক আছে। এবং আমার পরিচিত যারা আছে সবাই এভাবেই লেখে, যে কন্টেন্ট যদি মেইন ভাষা যদি ঠিক থাকে, আপনার যদি বানান ভুল না হয়, আপনার গ্রামারিটিক্যাল কোনো মিস্টেক না হয়, তাহলে আপনি সুন্দর করে উপস্থাপন করে আসতে আপনি নাম্বার পাবেন। ওই পয়েন্ট লিখছেন কিনা, তারপর হচ্ছে গিয়ে প্রকাশকাল লিখছেন কিনা, এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। সো এইসব জিনিস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আপনার কাজ হচ্ছে পড়া, আপনি পড়ে যাবেন, ঠিক আছে। কেউ যদি বলে তাহলে বললেন যে আমি এইভাবেই লিখছি, আমি এইভাবেই হয়েছি ক্যাডার, ঠিক আছে। ওকে, তো আমরা মোটামুটি বাংলার একটা ধারণা পাইলাম। তো এখনো যারা শেয়ার দেয়নি, এটা আমরা একটু শেয়ার দেই প্লিজ, আমরা একটু শেয়ার দেই, এবং যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানাই, ঠিক আছে, যে এই রিটেন গাইডলাইন সম্পর্কে। টাইম অনেক কম পাবেন, সো আলতু ফালতু ইনফরমেশন যায় না, আমাদের টাইম নষ্ট করার কোনো মানে হয় না। যতটুকু জানা দরকার ততটুকুই জানবো আমরা, ঠিক আছে। আমি অনেককে জানি যারা কোটেশন তথ্য এগুলো না দিয়েও ক্যাডার হয়েছে, কারণ তাদের উপস্থাপনা অনেক ভালো ছিল, তারা যতটুকু দেওয়া দরকার প্রিসাইজ ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। সো এই প্রকাশকাল, প্রকাশকের নাম, তারপর এইসব উল্টাপাল্টা জিনিস জানার কোনো দরকার নাই, ঠিক আছে। রেফারেন্স বুক প্লিজ, রেফারেন্স বুক হচ্ছে বাংলার জন্য, রেফারেন্স বুক হচ্ছে আমি এটা লিখে দিব আপনাদেরকে, ঠিক আছে, যে কোন কোন রেফারেন্স বুক পড়বেন, ঠিক আছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। সৌমিত্র শেখরের যে বইটা আছে ওই বইটা মোর দেন এনাফ বাংলা প্রিপারেশনের জন্য, ঠিক আছে। সো ওই সৌমিত্র শেখরের বইটা কিনে আপনি আপাতত স্টার্ট করেন। ইংলিশ 200 মার্ক, ঠিক আছে।
সো ইংলিশ এটা হচ্ছে গিয়ে আপনার নাম্বার ওঠানোর সবচেয়ে সুন্দর জায়গা। এখানে আপনি চাইলে 140 মার্ক, এই 200-র মধ্যে 145 150ও ওঠে ইংলিশে। সো আপনাদের যাদের ইংলিশে যাদের গ্রামাটিক্যাল মিস্টেক হয় না, যাদের ভোকাবুলারি ভালো, তারা অলরেডি অনেকখানি এগিয়ে আছেন। যাদের এই জিনিসগুলোর এখনও মিস্টেক হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়, ভোকাবুলারি এনরিচ না, তারা এখনই ভোকাবুলারি এনরিচ করেন। আর ভোকাবুলারি এনরিচ করার ওয়ে হচ্ছে গিয়ে প্রতিদিন পত্রিকার এডিটোরিয়াল পড়তে হবে। পত্রিকার এডিটোরিয়াল যদি পড়েন, এক নিউজ পেপারে 2টা করে আর্টিকেল পড়েন, তাহলে দেখবেন আপনাদের লেখার এরপর একটু প্র্যাকটিস করেন, আপনাদের লেখার হাত অনেকখানি ভালো হয়ে যাবে। সো আমাদের প্রচুর পড়তে হবে, না পড়লে আমরা হচ্ছে জিনিসটা লিখে আসতে পারবো না। বানান বাক্য শুধু প্রিলির বই কাভার দিবে, ঠিক আছে? প্রিলির বই কাভার দিবে, আপনার বেশি নিয়ম জানার দরকার নাই, ঠিক আছে? আপনার দেখবেন যে যেগুলো আসবে সেগুলো খুবই সিম্পল, এগুলো আপনি এমনিই পারবেন। আর যেগুলো খুব কঠিন সেগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, যেগুলো 1-2 জন পারবে। এই আমাদের সময় একটা কোশ্চেন আসছিল যে শ্যাডো প্যান্ডেমিক কি, এরা মনে হয় পুরা 15,000 স্টুডেন্টের মধ্যে মনে করেন যে 50 জন পারছে, ঠিক আছে? সো ওই 50 জনকে নিয়ে আপনার চিন্তা করে তো লাভ নেই। ওকে, তো আমরা এখন ইংলিশে যাব। ইংলিশে আমার ফার্স্টে হচ্ছে গিয়ে কম্প্রিহেনশন। ঠিক আছে, সো কম্প্রিহেনশনে আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম, আমি কম্প্রিহেনশনে আগে কোশ্চেন আনসারগুলো পড়তাম। 30টা 3 মার্কের 10টা কোশ্চেন থাকে। ঠিক আছে? সো আমি আগে কি করতাম, আমি কোশ্চেন আনসারগুলো আগে খুব ভালো করে, কোশ্চেনগুলো আগে ভালো করে পড়তাম। এরপর আমি প্যাসেজটা 2বার পড়তাম, অন্তত 2বার পড়তাম, ঠিক আছে? ইংলিশে প্যাসেজটা আমি 2বার পড়তাম। আমার কোশ্চেনগুলো আগে পড়ার কারণে হয়তো কি, আমি ওই যখন প্যাসেজটা যখন আমি পড়তাম, তখন আমি বুঝতাম যে আচ্ছা এইটার অ্যান্সার এইটা, এটার অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা একটু করবো যে আমরা, এটা এক একজনের এক একটা স্ট্র্যাটেজি, অনেকে আগে প্যাসেজ পড়ে নেয়। সো আমি সবসময় আগে কোশ্চেন আনসারগুলো পড়ে দেন প্যাসেজটায় যেতাম। আর প্যাসেজের ক্ষেত্রে আমার অবশ্যই কোশ্চেন আনসারের ক্ষেত্রে প্যাসেজে যেটা আছে সেটা যেন আমার যেন সেইটাই যেন আমরা না লিখে দেই, ঠিক আছে? আমাদের একটু সুন্দর করে প্যারাফ্রেজিং করতে হবে। আমাদের সুন্দর করে কি করতে হবে, প্যারাফ্রেজিং করে অ্যান্সার দিতে হবে। যদি আমরা জাস্ট ওই যেটা আছে সেটাই যদি লিখে দেই, তাহলে কিন্তু আমরা নাম্বার পাবো না। এবং অ্যান্সারগুলা হায়েস্ট 3টা সেন্টেন্সের মধ্যে হবে। হায়েস্ট 3টা সেন্টেন্স আমরা ব্যবহার করব, ঠিক আছে? হায়েস্ট কি 3টা সেন্টেন্স আমরা ব্যবহার করব। এর একটাতে যদি হয়ে যায় একটাই লিখবো, এক্সট্রা কথা লেখা যাবে না, ঠিক আছে? প্যাসেজের বাইরে থেকে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। প্যাসেজে যে ইনফরমেশনটা আছে সেটাই আমরা সুন্দর করে আমরা প্রকাশ করব। এরপর আমার আছে হচ্ছে 10 মার্ক আছে হচ্ছে আমার। এরপর আমরা বাকি সব হচ্ছে ভোকাবুলারি। এরপর বাকি 30 মার্ক হচ্ছে ভোকাবুলারি রিলেটেড। সো আমরা এই যে ট্রান্সফরমেশনগুলো খুব ভালো করে শিখতে হবে। ট্রান্সফরমেশনগুলো খুব ভালো করে শিখতে হবে, যে নাউন টু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব, অ্যাডভার্ব টু ভার্ব, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। এখানে 5 মার্ক থাকে, এই 5 মার্কে যেন কোনোভাবে মিস না যায়। এগুলো খুব সহজ মার্ক, ঠিক আছে? এই সহজ মার্ক যেন খুব ইজিলি আমরা পাইতে পারি, মিস না যায়। এরপর হচ্ছে কি সিনোনিম, অ্যান্টোনিম। সো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আপনার যে এক্স্যাক্ট ওয়ার্ডটাই লেখা লাগবে ওইটা ম্যাটার করে না। স্পেশালি সিনোনিমের ক্ষেত্রে তো আমার জাস্ট সেন্টেন্স লিখে দিলেই হয়, জাস্ট সেন্টেন্স লিখে দিলেই হয়, কিন্তু মিনিংফুল সেন্টেন্স বানাইতে হবে। আপনার সেন্টেন্সটা দেখে যেন মনে হয় যে আপনার সেন্টেন্সটা যেন পড়ে মনে হয় যে আপনি ইংলিশে কাঁচা না, ঠিক আছে? আপনার সেন্টেন্স যদি হয় যে আইসক্রিম দিয়ে একটা সেন্টেন্স লিখলো, আই ইট আইসক্রিম লিখে দিলেন, না, এইরকম লেখা যাবে না। খুব সুন্দর একটা সেন্টেন্স লিখতে হবে যে আইসক্রিম ইজ আ পপুলার ফুড উইচ ইজ কনজিউমড অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি এরকম একটা সেন্টেন্স লিখলেন, দেখতে ভালো লাগবে। আই ইট আইসক্রিম এরকম লিখলে হবে না, ঠিক আছে? সো আবার বলছি যে সেন্টেন্সটা একটু ইউনিক হতে হবে, সুন্দর করে এই সেন্টেন্স দেখতে হবে। এই যে ইংলিশের যে এখানে যে আমরা 60 মার্ক আছে, এই 60 মার্কটা আমরা খুব সুন্দর করে আমরা
কাভার করতে পারবো, 60 মার্কটা আমরা খুব ইজিলি কাভার করতে পারবো। এরপর অ্যান্টোনিমে হচ্ছে কি আমার 5 × 2 10 মার্ক, আর এখানে আমার খুব সম্ভবত 10 মার্ক, ঠিক আছে। আর ট্রান্সফরমেশনে 5 মার্ক, ট্রান্সফরমেশন আচ্ছা যাই হোক 30 মার্ক টোটাল, ঠিক আছে। সো অ্যান্টোনিমের ক্ষেত্রেও আমার এক্স্যাক্ট অ্যান্টোনিমটা লেখার দরকার নেই। আপনি যদি বুঝে আসতে পারেন যে মনে করেন আপনার যে একদম খুব রিচ একটা অ্যান্টোনিম দেওয়া লাগবে, ভোকাবুলারি বিশিষ্ট, এর দরকার নাই এর, ঠিক আছে। আপনার যেটা জাস্ট দরকার যে আপনি কাছাকাছি কিন্তু ওইটার মিনিংয়ে যায় এমন একটা অ্যান্টোনিম বা সিনোনিম দেওয়া লাগবে। আর সিনোনিমের ক্ষেত্রে তো আমি বললাম সিনোনিমে কিছু সেন্টেন্স লেখা লাগে, সেন্টেন্সটা যেন সুন্দর হয়, মানে আর কি উল্টাপাল্টা র্যান্ডম একটা সেন্টেন্স লিখলে হবে না, ঠিক আছে। ওকে, আর সেন্টেন্সের ক্ষেত্রে ট্রাই করবেন যে প্যাসেজ রিলেটেড কোনো সেন্টেন্স না লিখতে, ঠিক আছে। আপনি মনে করেন প্যাসেজ একটা ওয়ার্ড ইউজ হয়েছে, আপনি ওই সেন্টেন্সটাই লিখে দিলেন, না এটা করেন না, ভুলো নাম্বার পাবেন না, ঠিক আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সেন্টেন্সটা যাতে বাইরের হয় এবং সেন্টেন্সটা যাতে একটু সুন্দর একটা সেন্টেন্স হয়, এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর ট্রান্সফরমেশনটা খুব ভালোভাবে শিখতে হবে, 5 মার্ক খুব ইজিলি এনশিওর করা যায়। অ্যান্টোনিমটাও প্রত্যেকটা ওয়ার্ডের একটা কাছাকাছি একটা অ্যান্টোনিম লিখে আসতে হবে, যাতে পরীক্ষক বুঝতে পারে যে না আপনি বুঝেছেন ওয়ার্ডটা। পরীক্ষক কিন্তু চায় যে আপনি যে জিনিসটা বুঝেছেন নাকি বুঝেন নাই সেইটা দেখতে, ঠিক আছে। একদম এক্স্যাক্ট যে হতে হবে এমন কোনো কথা নাই। তো আমরা কাছাকাছি যাওয়ার ট্রাই করব। সো এই 60 মার্কের মধ্যে আমরা খুব ইজিলি 45-50 ইজিলি উঠাইতে পারি, খুব ইজিলি, চাইলে আমরা 55 উঠাইতে পারি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যাব হচ্ছে সামারি রাইটিং। সো সামারি রাইটিংটা আমার একদম শর্ট করতে হবে। সামারি রাইটিং এর কিছু নিয়ম আছে, ঠিক আছে। আপনাদের যে ইংলিশ ক্লাস নেবে আপনাদের ব্যাচে, সে আপনাদের শিখিয়ে দিবে সামারি রাইটিং এর নিয়ম যে কোনো অ্যাব্রিভিয়েশন দেওয়া যাবে না, কোনো অ্যাব্রিভিয়েশন দেওয়া যাবে না। অ্যাব্রিভিয়েশনগুলো আমার ক্যান্সেল করতে হবে। কোনো ইনফরমেশন নাম্বার থাকলে সেগুলো আমার ক্যান্সেল করতে হবে। এই নিয়মগুলো যদি আমরা শিখে ফেলি, দেখবেন আপনার 5 সেন্টেন্সের মধ্যে আপনার সামারি আপনি শেষ করতে পারবেন। 5 থেকে 6টা সেন্টেন্সের বেশি সামারি হওয়া যাবে না এক পেজের মধ্যে আপনার এখানে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখে এইটুকুতে আপনার সামারিটা শেষ করতে হবে, আরেক পেজে যাওয়া যাবে না, তাহলে কিন্তু রিডান্ডেন্ট হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তো খুব সুন্দর করে আমরা সামারিটা কনসাইজ করে লিখে ফেলবো। সামারি লেখার কিছু নিয়ম আছে, যে অ্যাব্রিভিয়েশন দেওয়া যাবে না, ইনফরমেশন দেওয়া যাবে না, নাম্বার দেওয়া যাবে না। এই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি, সামারির এই 20 মার্কের মধ্যে আমরা ইজিলি মনে করেন যে 12, 13, 15 এরকম নাম্বার আমরা ক্যারি করতে পারবো। এবং সামারি রাখাটা খুব কঠিন কিছু না। সেম গোস ফর অ্যাপ্লিকেশন। আমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে দেয়, আমাদের কি দেয়, একটা অ্যাপ্লিকেশন লিখতে দেয়। তো এই অ্যাপ্লিকেশনে আমাদের অবশ্যই ফরম্যাটটা জানতে হবে, যে আমরা যে নিউজ পেপারে পাঠাবো সেই নিউজ পেপারের ফরম্যাটটা জানতে হবে। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এইচ পেজে হচ্ছে গিয়ে আমরা প্রকাশক বরাবর যে কথাগুলা সেই কথাগুলো লিখবো। খুব বেশি ভার্বস কিছু লেখার দরকার নেই, কারণ এইটুকুতে মার্ক নাই। এখানে জাস্ট আপনার ফরম্যাটটা দেখবে, এখানে লেখে ইউর ফেথফুলি লেখে আমরা এখানে একটা হেডিং দিব, ঠিক আছে। এখানে একটা হেডিং দিব, ওকে। হেডিং দিয়ে এক পেজের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটা ইনফরমেশনটা লিখে ফেলবো। কম্প্রিহেনশন থেকে যে আমরা ডাটাগুলো পাইছি সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখে ফেলবো, ওকে। সো বেশি কথা বলা যাবে না, অল্প কথার মধ্যে আমাদের জিনিসটা শেষ করা যাবে, এবং এক পেজের মধ্যে শেষ করতে হবে, আরেক পেজে যাওয়া যাবে না, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশন নিয়ম লেখার হচ্ছে এটা, ওকে। তো আমার মোটামুটি এখান থেকে 100 মার্ক কাভার। এবার আমরা যাব হচ্ছে গিয়ে অনুবাদে আমার হচ্ছে B2E-তে বাংলা টু ইংলিশে হচ্ছে আমার 25 মার্ক, ইংলিশ টু বাংলা হচ্ছে 25 মার্ক, এবং এখানে 50-এর মধ্যে 40+ খুব ইজিলি উঠানো যায় যদি আপনাদের অনুবাদটা খুব সুন্দর হয়। সো এখানে আমি ওই যে বাংলা অনুবাদের ক্ষেত্রে যে নিয়মটা বললাম যে ভাবানুবাদ করতে হবে এবং কিছু টেকনিক্যাল টার্মস আমাদের জানতে হবে, সেই টেকনিক্যাল টার্মসগুলো আমরা শিখে যাব কিছু টপিকের উপরে, স্পেশালি মুক্তিযুদ্ধ,
ভাষা আন্দোলন, জাতির পিতা, ডেভেলপমেন্ট, পাদমা ব্রিজ, তারপর হচ্ছে আপনার রোহিঙ্গা, রোহিঙ্গা তো আসেই প্রতি বছর, ব্লু ইকোনমি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, এইগুলো যে টেকনিক্যাল টার্মগুলো, এই টেকনিক্যাল টার্মগুলো আমরা খুব ভালো করে শিখে যাব। তাহলে আর অনুবাদ প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে অনুবাদ। কারণ আপনি যত প্র্যাকটিস করবেন আপনার মনে হতে পারে যে না আমি পরীক্ষার হলে যে লিখে আসবো, কিন্তু একটা সুন্দর অনুবাদে আপনার নাম্বারটাও সুন্দর হবে। ঠিক আছে, সো আপনি যখন একটা সুন্দর করে ভাবানুবাদ করবেন, ঠিক আছে, আপনি যখন সুন্দর করে একটা ভাবানুবাদ করবেন, আপনার পরীক্ষক যেন মনে হয় যে সে আপনার এই ইংলিশটা নাই, এক্সিস্টই করে না, আপনার লেখাটাই মেইন লেখা। ঠিক আছে, এমনভাবে আপনার লিখতে হবে অনুবাদটা। সো আপনাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে এখানে 50 মার্ক, এই 50 মার্কের মধ্যে 40 মার্ক যেন আমরা কাভার করতে পারি, এবং 40 মার্ক পাওয়া খুবই সহজ। ঠিক আছে, যদি আমরা সুন্দর করে একটা ভাবানুবাদ লিখতে পারি। এরপর আমরা যাব এসে। ইংলিশ এসের ক্ষেত্রে ইনফরমেশন দেওয়াটা খুব একটা বেশি মানে খুব ইম্পর্টেন্ট না, কিন্তু কোটেশন ইউজ করব আমরা। আমরা কি কোটেশন ইউজ করব অবশ্যই, ব্লু কালার পেন ইউজ করব। ঠিক আছে, হেডিং দিব, এবং এটার জন্য টাইম রাখার ট্রাই করবো। দেখা যায় যে আমরা এগুলো লিখতে গিয়ে রচনার টাইম আমাদের 30 মিনিটস আছে, 30 মিনিটস আমরা সুন্দর করে লিখতে পারি না। যদি আমার গ্রাফ দেওয়া যায়, যদি একটা তথ্য দেওয়া যায় তাহলে খুবই ভালো, কিন্তু আমরা ট্রাই করব হচ্ছে গিয়ে যে এই জিনিসগুলো রাখার জন্য। সো ইংলিশ এসের জন্য ওই যে এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে আপনার গভর্নেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে কি ই গভর্নেন্স, তারপর হচ্ছে আপনার করাপশন, তারপর হচ্ছে আপনার হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই করাপশন, ই গভর্নেন্স, মানে আর কি যেই টপিকগুলো আমরা চোখে দেখতে পারি না, ঠিক আছে, এই টপিকগুলোর একটু পড়ে যেতে হবে আমাদের ভালো করে, কারণ এগুলোর কিছু ইনফরমেশন আছে যে ইনফরমেশনগুলো না দিলে আমাদের এসেটা দেখতে খারাপ হয়ে যাবে। আর টেকনিক্যাল যে টার্মসগুলো আছে সেই টার্মসগুলো আমাদের ইউজ করতে হবে। যেমন ডেমোক্রেসি একটা টপিক আছে, ঠিক আছে, এখানে দু একটা কোটেশন ইউজ করা লাগবে। ঠিক আছে, তারপর ডেমোক্রেসির যে মানদণ্ডগুলো আছে, যে প্যারামিটারগুলো আছে, সেই প্যারামিটারগুলো আমার ইংলিশ জানতে হবে। তাই আমি বলবো যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস আপনারা পারবেন, কিন্তু যদি একটু ডিফারেন্ট এসেছে, যেমন আমার 40-এর এক্সপিরিয়েন্সটা বলি, 40-এর ক্ষেত্রে আমি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, তারপর ওমেন এম্পাওয়ারমেন্ট, আইসিটি, এগুলো আমি খুব ভালো করে পড়ে গিয়েছিলাম। ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ একটু ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এগুলো আমি খুব ভালোভাবে পড়ে গিয়েছিলাম, কিন্তু সমস্যা হয়েছে কি, এসেছিল হচ্ছে করাপশন, গভর্নেন্স, ডেমোক্রেসি, এইসব টপিক নিয়ে, মাই মাদার। সো এইসব টপিকে কিন্তু কিছু টেকনিক্যাল টার্মস আছে, এই টার্মসগুলো যদি আমরা না জানি তখন আমরা গুছায় লিখতে পারবো না। ঠিক আছে, সো আমাদের টার্গেট থাকবে এই টপিকগুলোর যে ক্যাচ টার্মগুলো, এগুলো পড়ে যাওয়া। এগুলো পড়লে আমার মনে করেন যে অনুবাদের ক্ষেত্রেও আমার অনেকখানি হেল্পফুল হবে। সো আমরা এর ক্ষেত্রে খুব সুন্দর করে প্রেজেন্ট করার ট্রাই করবো, একটা কোটেশন দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে আমরা একটা ভূমিকা লিখব। ঠিক আছে, এরপর মেইন প্যারাগ্রাফে চলে যাব, ক্লাসিফিকেশন, যদি ক্লাসিফিকেশনে যাব, কনক্লুশন লিখবো, লিখে লাস্টে আরেকটা কোটেশন দিয়ে আমরা শেষ করব। মানে শুরু আর শেষটা আমরা একটা কোটেশন দিয়ে শেষ করব, এটা দেখতে খুব সুন্দর লাগে। এবং কোটেশনটা আমরা একটা কোটেশনের জন্য একটা খাতা বানাবো, এই খাতার মধ্যে আমরা কোটেশনগুলো আমরা লিখে রাখবো, যে এই রিলেটেড একটা টপিক রিলেটেড যে কোটেশন আছে, তথ্য আছে, এগুলো লিখে রাখবো যাতে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ঠিক আছে, রিটেন কারণ অনেকটা চাপাবাজির মতো। ঠিক আছে, আপনি যত সুন্দর করে চাপাবাজি করতে পারবেন, ওইটাই হচ্ছে কি আপনার কাছে ম্যাটার। আপনার ওইটা যদি চাপাবাজিটা সুন্দর হয় তাহলে আপনার পরীক্ষক আপনাকে নাম্বার দিবে। সো আপনার সুন্দর করে চাপাবাজি করতে হবে।
এবার আমরা যাব হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স হচ্ছে পাহাড় সম লেখা, ঠিক আছে। সো এটার জন্য আপনার হাতের লেখার স্পিডটা ভালো করতে হবে। কারো যদি হাতের লেখা খারাপ থাকে, প্র্যাকটিস করে হাতের লেখাটা ঠিক করে ফেলেন, এবং পরীক্ষা দিয়ে আমরা হচ্ছে গিয়ে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে আমাদের হাতের লেখার স্পিডটা ঠিক করব। সো বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আমার ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার থেকে 50 থেকে 60 মার্ক কমন পাওয়া যায়, অবশ্যই কমন পাবেন, ঠিক আছে। 50 থেকে 60 মার্ক কি আপনি কমন পাবেন। সো লিবারেশন ওয়ার্ডটা আমরা প্রিলির জন্য প্রিপারেশন নিয়েছি। সেই প্রিপারেশনটাই যখন আমরা একটু গুছিয়ে নিব, কিছু কোটেশন অ্যাড করব, কিছু ইনফরমেশন অ্যাড করব, সেই প্রিপারেশনটা আমার রিটেনের প্রিপারেশন হয়ে যাবে। সো মুক্তিযুদ্ধের যে 50 থেকে 60 মার্ক, এটা একদম কমন পাওয়া যায়। সো এখান থেকে কী কোশ্চেন আসে, যে আপনার গুরুত্ব আসে, তাৎপর্য আসে, পটভূমি আসে, ঠিক আছে। সো এইটার জন্য আমি যেটা বলবো যে কি বলে, যে কোনো একটা বই ধরে, এগুলো খুব কমন টপিক, ঠিক আছে, কিন্তু রিলেভেন্স থাকে, জানো ইরিলেভেন্ট কোনো তথ্য দেওয়া যাবে না, ঠিক আছে। যেমন আমাদের একটা কোশ্চেন ছিল যে 1947 থেকে 1971 সাল পর্যন্ত স্বাধীনতার ঘটনাক্রম লেখো, ঠিক আছে। তো আমি দেখলাম যে এই কোশ্চেনটা হচ্ছে 20 মার্ক, এবং আমি যদি চাই এটা দিয়ে আমি একটা পরীক্ষা 2 ঘন্টায় আমি শেষ করে ফেলতে পারবো। তো আমি যেটা করলাম, আমি এখানে 1947 লিখলাম, ঠিক আছে, দিয়ে এখানে 3টা ইনফরমেশন লিখলাম, এখানে 1952 লিখলাম, ঠিক আছে। এখানে আমি কি করলাম, যে ভাষা আন্দোলনের ফলে কি হইল, এরপর কি হইল। 1956 লিখলাম, 1954 লিখলাম, যুক্তফ্রন্টের নির্বাচন, এরকম কয়েকটা লাইন, 1টা 2টা 3টা 4টা লাইন লিখলাম, ঠিক আছে। এরপর 1969, 1900 এরকম করে 3টা করে লাইন লিখলাম, ঠিক আছে। জাস্ট আমি এরকম গোল গোল করে জাস্ট ইনফরমেশন দিয়ে আমি জাস্ট 3টা 4টা লাইন লিখছি, কারণ আমি জানি যে এইটা নিয়ে আমি চাইলে কিন্তু সারাদিন বসে থাকতে পারবো, কিন্তু আমার হাতে টাইম কম, আমার এক একটা কোশ্চেনের জন্য আমার 17 থেকে 20 মিনিট পাবো। সো আমার ঘড়ি ধরে ধরে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো আমার টার্গেট থাকবে হচ্ছে যে খাতাটা কিভাবে প্রেজেন্টেবল করা যায়। খাতাটা যদি আমরা প্রেজেন্টেবল করতে পারি, তাহলে আমাদের পরীক্ষক আমাকে নাম্বার দিবে। তো গেল আমার মুক্তিযুদ্ধ। দেখেন, আমার কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের পার্টটা অনেক কঠিন, অনেক বড় সিলেবাস, কিন্তু এটাকেও খুব সুন্দর করে আমরা গুছিয়ে নিতে পারি। এরপর হচ্ছে সংবিধান, ঠিক আছে। সংবিধান থেকে মিনিমাম 20, ম্যাক্সিমাম 60 মার্ক আমরা কমন পেতে পারি। মিনিমাম 20, ম্যাক্সিমাম 60 মার্ক কমন পেতে পারি। সো সংবিধানের সংশোধনী খুবই ইম্পর্টেন্ট, সংশোধনী পার্টটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সংশোধনী, স্পেশালি পঞ্চদশ সংশোধনী এবং হচ্ছে চতুর্থ সংশোধনী, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের মূল সংবিধানের সাথে খুব বেশি সম্পৃক্ত। সো এই সংশোধনী সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, সরকার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, তারপর প্রধানমন্ত্রীর কাজ, রাষ্ট্রপতির কাজ, সংসদের কাজ, তারপর যে অ্যাটর্নি জেনারেল, ন্যায়পাল, এদের কাজ। এই যে আপনি এগুলো প্রিলির জন্য অলরেডি প্রিপারেশন নিয়েছেন, ঠিক আছে। সো এই কাজগুলো আমরা খুব সুন্দর করে যাতে আমরা লিখে আসতে পারি, সেগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট জানতে হবে, এবং রেফারেন্স ইউজ করতে হবে। অবশ্যই রেফারেন্স ইউজ করতে হবে, যে আপনি ন্যায়পাল নিয়ে লিখলেন, অ্যাটর্নি জেনারেল লিখলেন, সংবিধানের কোথায় আছে, একটা জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আর্টিকেল বা আপনার হচ্ছে কি অনুচ্ছেদ এত, ঠিক আছে, এটা পাশে লিখে দিবেন, ঠিক আছে। তো রেফারেন্স যত আপনি ইউজ করবেন, তত আপনার লেখা সুন্দর হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সংবিধানের মূল নীতি, সংবিধানের প্রস্তাবনা, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। এগুলো আমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। সো এটা যদি আমরা পড়তে পারি, আমরা 20 থেকে 60 মার্ক কমন পাবো। এরপর আমরা যাব হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা।
ঠিক আছে। সো অর্থনৈতিক সমীক্ষাটা আমাদের তাসলিমা ইতিহাপু রেফারেন্স বুক লিস্টে একটু দিয়েন কাইন্ডলি। আচ্ছা আমি রেফারেন্স বুক লিস্ট দিব, বাট আপনাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে পিএসসির ওয়েবসাইটে যে সিলেবাসটা দেখা এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখা, ঠিক আছে? তাহলেই আপনারা অনেকখানি এগিয়ে যাবেন। তো আপনারা প্লিজ এই কাজটা আজকের মধ্যেই শেষ করে ফেলেন, যে আপনাদের টপিক কি কি আছে এই টপিকগুলো দেখা এবং পিএসসির ওয়েবসাইটে যে হচ্ছে গিয়ে টপিকগুলো দেখা এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখা, যে কী টাইপের কোশ্চেন আসে অ্যানালাইসিস করা, ঠিক আছে? তো অর্থনৈতিক সমীক্ষার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো শ্রাবণ ভাই আপনাদেরকে দাগিয়ে দিবে, ঠিক আছে? এবং অর্থনৈতিক সমীক্ষা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো একটা কিছুর রেফারেন্স টানার জন্য আমরা অর্থনৈতিক সমীক্ষা ব্যবহার করব এবং অর্থনৈতিক সমীক্ষার মধ্যে সরকারের যত উন্নয়ন কর্মকাণ্ড আছে সেগুলো খুব সুন্দর করে প্রতিফলিত হয়, ঠিক আছে? সো অর্থনৈতিক সমীক্ষা যদি আমরা ঠিক মতো পড়ি তাহলে মনে করেন যে 40-50 মার্ক আমরা ইজিলি কমন পাবো। তো অর্থনৈতিক সমীক্ষার মধ্যে কি কি আছে? কৃষি সম্পদ আছে, তারপর আপনার মনে করেন যে হিউম্যান ডেভেলপমেন্ট, কৃষি নিয়ে আমরা সরকার কি কাজ করতেছে সেটার মধ্যে আপনি পাবেন। তারপর হচ্ছে উন্নয়ন, তারপর মনে করেন যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর জন্য আমরা সরকার কি করছে পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার মনে করেন যে বিদ্যুৎ খাতে সরকার কি করছে পাবেন, ঠিক আছে? সো এই সব ইনফরমেশন আপনি অর্থনৈতিক সমীক্ষার মধ্যে পাবেন। এখন অর্থনৈতিক সমীক্ষাটা আপনার পুরা ডিটেলসে একদম সব মুখস্থ করার দরকার নেই, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। যেমন মনে করেন একটা কোশ্চেন আসলো যে করোনা মহামারী নিয়ে একটা কোশ্চেন আসলো। সো আপনার অর্থনৈতিক সমীক্ষা যখন খুলবেন তখন দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় আপনার 4টা গাইডলাইন দিয়েছে, যে সরকারি ব্যয় বাড়াতে হবে, ঠিক আছে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়াতে হবে, বিলাসবহুল দ্রব্য কেনা কমাতে হবে, এরকম 4টা প্রণোদনা বাড়াতে হবে, এরকম 4টা পয়েন্ট আছে। সো ওই 4টা পয়েন্ট যদি আপনি মুখস্থ করতে পারেন, আপনি করোনা রিলেটেড যে কোনো কোশ্চেন আপনি কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? সো আপনার টার্গেট হবে হচ্ছে গিয়ে এই 4টা পয়েন্ট খুব ভালোভাবে লিখে আসা। করোনা রিলেটেড কোনো কোশ্চেনে যদি আপনি এটা দিয়ে স্টার্ট করেন তাহলে পরীক্ষক বুঝবে যে না আপনার এই টপিকটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, ঠিক আছে? এরপর আপনি অন্য প্রণোদনার পরিমাণ কত এই ইনফরমেশনটা লিখলেন, তখন আর একটু প্লাস পয়েন্ট পাইলেন। কিন্তু ওই 4টা পয়েন্ট যদি আপনি লেখেন তাহলে আপনি বুঝবেন যে সরকারের সাথে, পরীক্ষক বুঝবে যে না সরকারের যে পলিসিগুলো আছে সেই পলিসির সাথে আপনি অলরেডি অ্যালাইন্ড আছেন, ঠিক আছে? সো অর্থনৈতিক সমীক্ষাটা আমাদের খুব ভালো করে জানতে হবে, অর্থনৈতিক সমীক্ষাটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। অর্থনৈতিক সমীক্ষাটা যদি আমরা ঠিকমতো পড়ে যাই, প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের অর্থনৈতিক সমীক্ষায় লেখা আছে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের কি করবে সরকার, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার মনে করেন যে শিল্প খাতে সরকার কি করবে, ঠিক আছে? রেমিটেন্স আনার জন্য কি করবে, ঠিক আছে? এই সব ইনফরমেশন কি আপনি অর্থনৈতিক সমীক্ষার মধ্যে পাবেন। সো তারপর আইসিটি খাতে কি করছে সরকার, সব ইনফরমেশন আপনি অর্থনৈতিক সমীক্ষার মধ্যে পাবেন। জাস্ট আপনার বেছে বেছে পড়তে হবে যে কোন ইনফরমেশনগুলো আপনি ইউজ করবেন। সেই জন্য আপনি যেটা করবেন, একটা খাতা তৈরি করবেন, খাতা তৈরি করে এই বললাম না যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবেন। তাও যদি আপনার খুব অলসতা কাজ করে তাহলে আপনি অর্থনৈতিক সমীক্ষা বইটার মধ্যে একটু দাগিয়ে ফেলবেন যে এই টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন আসলে আমি এই পয়েন্টটা সম্পর্কে এই পয়েন্টগুলো আমি লিখবই, ঠিক আছে? তো অর্থনৈতিক সমীক্ষা যদি আমরা কাভার করতে পারি তাহলে আমাদের মোটামুটি আরও মনে করেন 40-50 মার্ক কাভার, বাকি থাকে আমাদের আরও 40-50 মার্ক। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কোশ্চেন থাকে যে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে, দেখবেন এটা প্রতি বছর আসে, ঠিক আছে? ভূপ্রকৃতির কোশ্চেনটা যদি আমরা ভালো করে জেনে যেতে পারি যে বাংলাদেশের ভূপ্রকৃতিতে কয়টা স্থানে ভাগ করা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা, এবার যেমন পদ্মা সেতু নিয়ে একটা কোশ্চেন আসবে যে পদ্মা সেতু আসার ফলে আমাদের কি কি হয়েছে। সো এই টপিকগুলো, রিসেন্ট টপিকগুলো আমাদের পড়তে হবে। ভূপ্রকৃতির কোশ্চেনটা প্রতি বছর আসে, 20 মার্কের একটা কোশ্চেনে ভূপ্রকৃতি এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব, এই টপিকটা থেকে কোশ্চেন আসে। সো আমরা ট্রাই করব হচ্ছে এই ভূপ্রকৃতি রিলেটেড যে কোশ্চেনটা সেটা আমরা খুব ভালো করে কাভার করার জন্য। এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা। নির্বাচন যেহেতু আমাদের সামনে একটা নির্বাচন আছে,
সো নির্বাচন নিয়ে একটা কোশ্চেন আসবে, তো নির্বাচন নিয়ে যে কোশ্চেনগুলো আসবে এটা শ্রাবণ ভাইয়ের যে ব্যাচটা আছে রিটেনে সেখানে আপনাদের খুব সুন্দর করে সে শিখিয়ে দিবে যে গণপ্রতিনিধিত্ব আর দেশ কি, তারপর হচ্ছে কি নির্বাচনের কিছু নিয়মাবলী আছে, তারপর পর্যবেক্ষক গ্রুপ কি। এই টপিকগুলো আমরা খুব ভালো করে পড়ে ফেললে এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমাদের মোটামুটি একটা কাভার হয়ে যাবে। এরপর আছে হচ্ছে গিয়ে নারী উন্নয়ন। 41 কোশ্চেন যারা দেখেছেন তারা অলরেডি বুঝতে পারতেছেন যে নারী উন্নয়ন টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, সো নারী উন্নয়নের টপিকটা আমরা পড়বো, এটাও আমরা মোটামুটি অর্থনৈতিক সমীক্ষা পড়লে আমরা নারী উন্নয়ন সম্পর্কে আমাদের সরকার নারী উন্নয়নের জন্য কি কি করেছে, কয়টা কত এখন হচ্ছে গিয়ে প্রাথমিকে কতটুকু কতজন নারী আছে, তারপর হচ্ছে গিয়ে নারীদের জন্য কি কি স্টেপ নিয়েছে, এই সবগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। আর এটার জন্য আমরা কি কি ইউজ করব, ভিশন 2021-এর সারসংক্ষেপটা পড়বো, ঠিক আছে। এক্সিকিউটিভ সামারিটা আমরা পড়ে ফেলবো, অবশ্যই ইংলিশে এবং বাংলায় এক্সিকিউটিভ সামারিটা পড়বো, ভিশন 2041, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ভিশন 2021, ভিশন 41, ডিজিটাল বাংলাদেশ, ঠিক আছে। এসডিজিটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় যদি আপনি এসডিজি রেফারেন্স ইউজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার নাম্বার অনেকখানি বেড়ে যাবে। সো এসডিজি যে 17টা পয়েন্ট এবং 17টা পয়েন্টের মধ্যে আর যেগুলো পয়েন্ট আছে সেগুলো কোনগুলো নারী রিলেটেড, কোনটা গ্রামাঞ্চল রিলেটেড, কোনটা কৃষি রিলেটেড, এগুলো একটু আমরা একটু যুক্ত করার ট্রাই করবো এই পয়েন্টগুলো, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি অনেকখানি কাভার হয়ে যাবে, কারণ এসডিজি আমাদের বর্তমান যে পলিসিগুলো আছে গভর্নমেন্টের সেই সব পলিসি হচ্ছে কি এসডিজির সাথে আমাদের হচ্ছে সম্পর্কযুক্ত। সো এই ভিশন 2021, ভিশন 2041, ডিজিটাল বাংলাদেশ, এগুলো যদি আমরা একটু এক্সিকিউটিভ সামারিটা পড়ে ফেলি তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পাবো যে গভর্নমেন্ট এখন কি কি পলিসি আমাদের চায়। আর আমরা যদি খাতায় ওই পলিসিগুলোর যে ব্রিফগুলো সেগুলো যদি লিখে আসতে পারি তাহলে আমাদের মোটামুটি অনেকখানি কাভার হয়ে যাবে। এরপর আমরা আসবে হচ্ছে আইসিটি, ঠিক আছে। আইসিটি রিলেটেড টপিকগুলো আমরা অর্থনৈতিক সমীক্ষায় পাবো যে গভর্নমেন্ট কতটুকু ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করেছে, মোবাইল ব্যবহারকারী কতজন, ইন্টারনেট পেনিট্রেশন কত হয়েছে, এই ইনফরমেশনগুলো যদি আমরা খাতায় লিখতে পারি আইসিটি রিলেটেড। এরকম বললাম না যে যখন আপনি রচনা পড়বেন, রচনার জন্য যে নোটগুলো পড়বেন সেই নোটগুলাই হচ্ছে আপনার খাতার মধ্যে আমরা এই বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। আর হচ্ছে আপনার এরপর যেটা থাকবে সেটা হচ্ছে আইসিটি ব্লু ইকোনমি প্লাস রোহিঙ্গা, এই দুইটা টপিক আমাদের সমসাময়িক সময় খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পেশালি ব্লু ইকোনমিটা, সো ব্লু ইকোনমি রিলেটেড যত ইনফরমেশন আছে সব লিখতে পারবেন। যেমন আমি যেটা করেছিলাম 40-এর সময় একটা ইনফরমেশন 118813 এরকম একটা বর্গ কিলোমিটার, এই একটা ইনফরমেশন ছিল, ঠিক আছে। সো আমি যেটা করেছিলাম যে এইটা হচ্ছে গিয়ে আমাদের সমুদ্র জয়ের ফলে আমরা কতটুকু আমরা জায়গা পেয়েছি, খুব সম্ভবত এটা, আমি শিওর না ইনফরমেশনটা ঠিক আছে কিনা। তো সমুদ্র জয়ের ফলে আমরা অতটুকু জায়গা পেয়েছি, এইটা আমি খুব সুন্দর করে মুখস্থ করছিলাম। ফলে কি হয়েছে, আমার যখন বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে লিখতে দিচ্ছে আমি এই ইনফরমেশনটা ব্যবহার করতে পারছি, ব্লু ইকোনমি নিয়ে লিখতে দিচ্ছে আমি এই ইনফরমেশনটা ব্যবহার করতে পারছি, এবং যখন বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে লিখতে বসছে আমি এই ইনফরমেশনটা ব্যবহার করতে পারছি, ঠিক আছে। সো আপনার জানতে হবে যে কোন ইনফরমেশনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং এই ইনফরমেশনগুলো আপনার খাতায় বারবার দেখে আসতে হবে, নীলকালি দিয়ে লিখে আসতে হবে। আর কোটেশন ইউজ করবেন, কোটেশন ইউজ করলে খাতা সুন্দর হয়, প্রেজেন্টেশনটা সুন্দর হবে, হাতের লেখা সুন্দর করতে হবে, ঠিক আছে। আর লেখার স্পিড খুব সুন্দর করতে হবে। আপনার একটা লেখার জন্য আপনি 15 থেকে 17 মিনিট টাইম পাবেন। সো আপনার ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করতে হবে যে 15 থেকে 17 মিনিটের মধ্যে কিভাবে 20 মার্ক কাভার করা যায়। সো এই টপিকগুলা যদি আমরা মোটামুটি কাভার করে যাই তাহলে বাংলাদেশে অনেকখানি আমাদের কাভার করা সম্ভব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি কিছু বলবো না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে শ্রাবণ ভাই এটা আমার সবচেয়ে অনেক বেশি ভালো জানেন। সো শ্রাবণ ভাই আপনাদেরকে এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে একটা পূর্ণ গাইডলাইন দিবে। আমি আপনাদের যেটা হেল্প করতে পারবো সেটা হচ্ছে আইসিটি সায়েন্স ম্যাথ, ঠিক আছে, আইসিটি সায়েন্স ম্যাথ। সো আমি যাব হচ্ছে গিয়ে সায়েন্স, ঠিক আছে। সো সায়েন্সের আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটাতে যদি আপনারা ভর্তি হন, ঠিক আছে, এখন একটা ছাড় চলছে, ঠিক আছে। সো 1500 টাকার কোর্সটা এখন 1020 টাকায় আমরা পাচ্ছি। সো আমরা যদি এই কোর্সটা যদি ভর্তি হতে পারি আমাদের মোটামুটি যতটুকু দরকার
রিটেনে ভালো করার জন্য, ইভেন সায়েন্স দিয়ে, স্পেশালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের সায়েন্স দিয়ে ইজিলি 80+ আনা সম্ভব। ঠিক আছে, জাস্ট প্রপার গাইডলাইন দরকার, যেটা আমরা আপনাদের আমি আছি এবং আজিমুল ভাই আছে যে প্রশাসন ক্যাডারের 5th, আমরা দুইজন আমাদের এই কোর্স দিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে প্রোভাইড করব। ঠিক আছে, সো সায়েন্সের ক্ষেত্রে প্রথমে আমাদের থাকে হচ্ছে গিয়ে জেনারেল সায়েন্সে থাকে হচ্ছে 60 মার্ক, জেনারেল সায়েন্সে থাকে 60 মার্ক। ঠিক আছে, সো এই 60 মার্কের ক্ষেত্রে আমাদের যেটা অবলম্বন করতে হবে, প্রচুর ফিগার ইউজ করতে হবে, ফিগার ডায়াগ্রাম। ঠিক আছে, কারণ আমার এক একটা কোশ্চেন থাকে 1 মার্ক, 0.5 মার্ক, ঠিক আছে, 1.5 মার্ক। সো আপনার জাস্ট পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, আপনার অতিরিক্ত কিছু লেখা যাবে না। অতিরিক্ত কিছু লিখতে গেলে আপনি টাইম পাবেন না, আপনার টাইম অনেক ছোট, টাইম অনেক কনস্ট্রেন্ট আপনার। সো আপনার হচ্ছে খুব আপনার যেটা করতে হবে, আপনার হচ্ছে গিয়ে খুব পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, ছবি আঁকতে হবে। যে মনে করেন বায়োগ্যাস নিয়ে আসলো, আপনি বায়োগ্যাস নিয়ে 2টা পয়েন্ট লিখে একটা বায়োগ্যাস প্ল্যান্ট আপনি এঁকে দিলেন। ঠিক আছে, আপনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট এঁকে দিলেন, তাহলে আপনার পরীক্ষক কিন্তু আপনার লেখাও কমে গেল, আপনার খাতাটা দেখতেও সুন্দর হইলো এবং পরীক্ষকও খুশি হইলো যে না ছেলেটা উপস্থাপন করতে পারে। সায়েন্সের ক্ষেত্রে আমার ডায়াগ্রাম ইউজ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমরা যেটা করব যে আমরা ওই যে খাদ্য পুষ্টি যে টপিকটা আছে, এই খাদ্য পুষ্টি টপিকটা খুব ভালো করে পড়বো। ঠিক আছে, তারপর হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর টপিকটা খুব ভালো করে পড়বো। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার মাতৃসেবা, টিকা, এগুলো আমরা খুব ভালো করে পড়বো। এই সম্পর্কে আজিমুল ভাই আপনাদেরকে খুব ভালো করে গাইডলাইন দিবে। আপনাদের যে আমাদের যে কোর্সটা আছে প্রাইভেট গ্রুপে, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি যে কিভাবে খাতায় সুন্দর করে উপস্থাপন করা যায়। ঠিক আছে, সো সায়েন্সের 60 মার্কের জন্য আমাদের খুব পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে এবং ঠিক আছে, খুব পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে এবং প্রিসাইজ লিখতে হবে। যেমন মনে করেন যে দিল যে ভিটামিন সি এর গুরুত্ব লেখো, জাস্ট আপনি ভিটামিন, আপনার এখানে কোনো ভূমিকা দেওয়ার দরকার নেই, এখানে দরকার নেই এত বড় একটা ভূমিকা দেওয়া। আপনি ভিটামিন সি আপনার গুরুত্ব লেখে আপনি 3টা, আপনি দেখলেন যে আপনার এটাতে 1 মার্ক আছে, আপনি 4টা পয়েন্ট দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি এখানে 4টা পয়েন্ট দিয়ে দিলেন। ঠিক আছে, আপনি ফুল নাম্বার পাবেন। ওকে, এরপর আপনার মনে করেন যে বললো যে হচ্ছে যে কি লেন্স সম্পর্কে বললো যে লেন্স কয় প্রকার। ঠিক আছে, আপনার দরকার নাই যে লেন্স সংজ্ঞা তো চায় না আপনার কাছে লেন্সের, আপনার লেন্স কয় প্রকার জাস্ট 1 2 দিয়ে লিখে দেন এবং এই 1 2 এর জন্যই আপনি নাম্বার পাবেন। ঠিক আছে, আপনার ভূমিকার জন্য কোনো নাম্বার পাবেন না। সো পয়েন্ট টু পয়েন্ট আপনার লিখতে হবে। ঠিক আছে, আপনার আজাইরা কথা লেখার দরকার নেই, আপনার টাইম অনেক কম। সো আজাইরা কথা লেখা যাবে না, আপনার পয়েন্ট টু পয়েন্ট লিখে আপনি হচ্ছে গিয়ে আপনি এখানে নাম্বার আনতে হবে। ঠিক আছে, এবং ডায়াগ্রাম ইউজ করতে হবে। যে আজকে একটা আপনাকে মনে করেন দিল যে হচ্ছে কি বলবো সায়েন্সের একটা, যেমন হচ্ছে আপনাকে দিল হচ্ছে একটা মনে করেন আপনাকে বললো যে পেট্রোলিয়ামের আপনার হচ্ছে গিয়ে পরিশুদ্ধকরণ। ঠিক আছে, জাস্ট আপনি একটা এরকম ডায়াগ্রাম আঁকলেন, পেট্রোলিয়াম পরিশুদ্ধ করার জন্য কি করতে হয়, আপনার একদম সৌন্দর্য হইতে হবে ডায়াগ্রামটা তা না, কিন্তু প্রেজেন্টেবল হইতে হবে। প্রেজেন্টেবল একটা ডায়াগ্রাম নিয়ে আপনার যেটা করতে হবে যে জিনিসটা আমার সুন্দর করে বুঝায় দিতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে একটা নাম্বার দিতে পারবো। সায়েন্সের আমার কি 60 মার্কে আমরা যেটা করব 9 10-এর যে বইটা আছে, 9 10-এর যে সায়েন্স বইটা আছে, ঠিক আছে, এত মোটা একটা বই আছে 9 10-এর, সেই বইটা খুব ভালো করে পড়তে হবে। সেই টপিক এখান থেকে স্পেশালি পলিমার যে চ্যাপ্টারটা আছে, তারপর হচ্ছে রিনিউয়েবল এনার্জি যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো খুব ভালো করে পড়তে হবে। সো 9 10-এর যে জেনারেল সায়েন্সের বইটা আছে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আমি আসি আমার টপিকে, আইসিটি। সো আইসিটি এবং ইলেকট্রনিক্স টেকনোলজিতে আমার থাকে 40 মার্ক। ঠিক আছে, এর মধ্যে আইসিটিতে থাকে হচ্ছে আপনার 25, ইলেকট্রনিক টেকনোলজি এখানে থাকে আপনার 15। সো এখানে আপনার থাকে 2.5 করে 10টা কোশ্চেন 25, আর এখানে হচ্ছে কি আপনার 1.5 করে 6টা 2.5 করে আপনার হচ্ছে 6টা কোশ্চেন, যেখানে আপনার হচ্ছে 15 মার্ক আসে। সো আইসিটির ক্ষেত্রে আমাদের কোর্সটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে, কারণ আমরা হচ্ছে গিয়ে যতটুকু লেখা দরকার ওইটাই আমরা বোর্ডে খুব সুন্দর করে লিখে দিই। ঠিক আছে, সো আইসিটির ক্ষেত্রে আমরা যেটা করব যে আমার আইসিটির ক্ষেত্রে আমার
ডায়াগ্রাম আঁকা খুব বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা যদি 40 থেকে কোশ্চেনের প্যাটার্ন দেখি যে আমাদেরকে ডায়াগ্রাম লিখতে বলছে, কারণ স্যাররা আইসিটির যে টিচার যারা তারা হচ্ছে গিয়ে এত লেখা বেশি পছন্দ করে না, ডায়াগ্রাম লিখতে হবে। সো আমাকে দিল যে মনে করেন আমাকে দিল আজকে যে মডেমের কাজ কি, মডেমের কাজ হচ্ছে গিয়ে মডুলেট করা বা ডিমডুলেট করা। সো আপনি জাস্ট এখানে একটা মডুলেটর দিলেন, এখানে একটা ডিমডুলেটর দিলেন, ঠিক আছে, এখানে আপনি জাস্ট দেখায় দিলেন ইনফরমেশন আসতেছে, এখানে হচ্ছে ডিজিটাল ইনফরমেশন পাচ্ছে সে, ঠিক আছে। এরকম করে খাতায় উপস্থাপন করতে হবে এবং আপনি বুঝতেই পারতেছেন 2.5 মার্ক, 2.5 মার্কের জন্য আপনার একটা পৃষ্ঠার জাস্ট যতটুকু, একটা পৃষ্ঠা যদি আপনি অর্ধেক লিখতে পারেন কিন্তু পয়েন্ট টু পয়েন্ট লিখতে পারেন তাহলে আপনি ফুল নাম্বার পাবেন, ঠিক আছে। সো আমার টার্গেট থাকবে হচ্ছে কি এখানে ফুল নাম্বার অ্যাসিওর করা। এবং যারা আমরা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা আইসিটির পার্টটাকে অনেক বেশি ভয় পায়, এটা ভয় পাওয়ার কিছু নেই, এখানে জাস্ট আপনার পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে এবং ডায়াগ্রাম ইউজ করতে হবে। আর প্রিলির 80% জিনিস হচ্ছে আপনার রিটেনে চলে আসে। প্রিলিতে আপনি যে অবজেক্টিভগুলো শিখেছিলেন সেইগুলোই যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট, যেমন মনে করেন আপনার আসতে পারে এস র্যামের বৈশিষ্ট্য, ঠিক আছে, স্ট্যাটিক র্যামের বৈশিষ্ট্য, তখন আপনার এখানে ভূমিকা দেওয়ার কোনো দরকার নেই, আপনি 3টা বৈশিষ্ট্য জানেন, ঠিক আছে, এই 3টা বৈশিষ্ট্য আপনি পয়েন্ট করে লিখে দিলেন, আপনাকে টিচার 2.5 মার্ক দিতে বাধ্য, ঠিক আছে। বা আপনাকে দিল যে এফ কমার্সের ক্ষেত্রে নারীর ভূমিকা, ঠিক আছে। সো এরকম যখন কোশ্চেন আসবে তখন একটা আপনি জাস্ট একটা ফার্স্টে লিখলেন এফ কমার্স বলতে কি বোঝায়, এরপর আপনি লিখলেন যে 1 নাম্বার যে মেয়েরা এখন স্বাবলম্বী হচ্ছে, 2 নাম্বার ঘরে বসেই টাকা ইনকাম করতে পারছে, এরকম জাস্ট পয়েন্ট টু পয়েন্ট লিখে যাবেন, ঠিক আছে। পয়েন্ট টু পয়েন্ট লিখলেই আপনি সায়েন্সের ক্ষেত্রে খুব সুন্দর করে আপনি একটা নাম্বার অ্যাকোয়ার করতে পারবেন। ইলেকট্রিক্যাল টেকনোলজি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রে আমার খুব কঠিন কোশ্চেন দেয় না, ওহমের সূত্র, তারপর হচ্ছে আপনার মনে করেন যে 3 ফেজ সিস্টেম কি, তারপর হচ্ছে গিয়ে রেজোনেন্স কি, এগুলো আমি আপনাদের যে আমি নিজে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, আমি যখন আপনাদের ক্লাস নিব ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাসিওর করছি যে এখান থেকে আপনি 15 মার্ক ইজিলি, এই 15 মার্কের মধ্যে 10 থেকে 12 মার্ক আপনারা ইজিলি কভার করতে পারবেন। এবং আপনাদেরকে আমি গল্পের মতো বুঝিয়ে দিব ইলেকট্রিক্যালের জিনিসগুলো, যাতে আপনাদের ফিউচারে কোনো প্রবলেম না হয়। এবং এটাতে হচ্ছে কি আপনার পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, যেমন আমাকে দিল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে। সো আপনি একটা জাস্ট একটা ডায়াগ্রাম লাগলেন যে এখানে চুল্লি থাকবে, ঠিক আছে, এখানে আপনার তো এখানে সুন্দর ডায়াগ্রাম হওয়ার দরকার নেই, এখানে এসে আঘাত করবে, এখানে আপনার হচ্ছে প্রোপেলার থাকবে, ঠিক আছে, প্রোপেলার থাকবে, এখান থেকে আমি একটা জেনারেটর থাকবে, এখান থেকে আমি ইনফরমেশন পাবো, আমি এখান থেকে ইলেকট্রিসিটি পাবো। আপনি যদি এরকম ব্লক ডায়াগ্রামে যদি আপনি জিনিসটা সুন্দর করে লিখে আসতে পারেন আপনাকে ফুল নাম্বার দিতে টিচার বাধ্য। এবং সায়েন্সের স্টুডেন্টরা এখান থেকেই নাম্বার ওঠায়। সো ইনশাল্লাহ আপনাদের যে কোর্সটা আছে কোর্সটা ভর্তি হয়ে যান, আপনাদেরকে আমি কিভাবে অ্যান্সার করতে হয় খুব সুন্দর করে শিখিয়ে দেবো। এবং আমাদের ইলেকট্রিক্যাল পার্টের জন্য আমাদের প্রায় 5টা থেকে 6টা ক্লাস আছে, এই 6টা ক্লাসে আমি খুব সুন্দর করে আপনাদের কীভাবে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা যায় এবং কিভাবে পয়েন্ট টু পয়েন্ট লেখা যায় এটার আমরা শিখিয়ে দিব। তো আমাদের মোটামুটি সায়েন্স পার্টটা এখানে শেষ, ঠিক আছে। এরপর মেন্টাল অ্যাবিলিটির জন্য সেটা হচ্ছে আপনার প্রিলির জন্য যে প্রিপারেশনটা নিয়েছেন সেই প্রিপারেশনে আপনাদের মেন্টাল অ্যাবিলিটির পার্টটা আপনাদের খতম হয়ে যাবে। মেন্টাল অ্যাবিলিটির পার্টটা আপনাদের প্রিলি যদি আপনার ঠিকমতো প্রিপারেশন নেই তাহলে মেন্টাল অ্যাবিলিটির পার্টটা আপনাদের কভার হয়ে যাবে। তো আমি মেন্টাল অ্যাবিলিটি নিয়ে নতুন করে এক্সট্রা কিছু বলবো না। ম্যাথের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, স্পেশালি সম্ভাব্যতা খুব ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে আপনার সম্ভাব্যতার পর হচ্ছে সম্ভাব্যতা বিন্যাস সমাবেশ, এইটা থেকে কোশ্চেন আসবেই, এখান থেকে 5 আসবেই, ঠিক আছে। এরপর হচ্ছে অসমতা, এখান থেকেও কোশ্চেন আসবে। এরপর হচ্ছে বীজগাণিতিক রাশি, ম্যাথ নিয়ে আমরা সবাই একটা ভয় কাজ করি, কিন্তু ম্যাথ আমরা যদি একটু প্র্যাকটিস করি, স্পেশালি যারা একটু ম্যাথে দুর্বল তারা যদি একটু প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে আমরা খুব সহজেই ইজিলি নাম্বার উঠাতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে ঐকিক নিয়ম থেকে 4100 কোশ্চেন এসেছে। ঐকিক নিয়ম সংক্রান্ত আমরা যত ম্যাথ আছে করে ফেলবো। এটার জন্য আমরা যেটা করব 6 থেকে 12 পর্যন্ত যত
ম্যাথ 6 বই আছে, সব সলভ করে ফেলবো। স্পেশালি সম্ভাব্যতা আর বিন্যাস সময় সেটা শুধু ইন্টারের বইয়েই আছে। সো আমরা ইন্টারের বই থেকে আমরা এগুলো সলভ করব। আর এগুলোর জন্য আমরা 5-6 5 থেকে আমরা মনে করেন এসএসসি পর্যন্ত যে বই আছে সেই বইগুলো আমরা সলভ করে ফেলবো। তারপরে দেখা যায় যে অনেক সময় উল্টাপাল্টা 2-1 কোশ্চেন দিয়ে দেয়, ওটা নিয়ে আমরা মাথা ব্যথার দরকার নেই, ঠিক আছে। ম্যাথে 30 পেয়েও মানুষ ক্যাডার হয়, ঠিক আছে, ম্যাথে জাস্ট 30 পেয়েও মানুষ ক্যাডার হয়। সো আপনার এর বেশি চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু আপনার এই যে এই টপিকগুলো আপনার খুব ভালো করে পড়তে হবে। ভালো করে পড়লে আমরা এখান থেকে একটা নাম্বার বের করতে পারবো। সো আজকের গাইডলাইনটা এই পর্যন্তই। আমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাই ইনশাআল্লাহ। কোর্সে আপনাদেরকে আমি একটা ভালো কীভাবে অ্যান্সার করতে হবে এটা একটা প্রপার গাইডলাইন দিব। তো তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে একটু অ্যান্সার করেন প্লিজ, কোশ্চেন করেন আমাকে, আমি অ্যান্সার দিচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলেন, আমি অ্যান্সার দিব, নাহলে আমি লাইভটা শেষ করে দিব। তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। আমাদের কোর্সে এখনই ভর্তি হয়ে যান। কোর্সে ভর্তি হলে আমরা আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দিতে পারবো যে কিভাবে এই রিটেনে আমরা অ্যান্সার করবো, এবং আমরা মোটামুটি বোর্ডেই সব কিছু শেষ করে দিই, যাতে হচ্ছে কি আপনাদের আলাদা করে নোট নেওয়ার প্রয়োজন না পড়ে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। যারা 44তম বিসিএসে যাদের হয়েছে তাদেরকে অনেক অভিনন্দন। আমরা গাইডলাইন ফলো করে পড়ার লেখাটা শুরু করে দিব। ধন্যবাদ সবাইকে।